হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নিউটন অ্যান্ড মেকানিক্সের নতুন একটা লেকচারে। আজকের লেকচারে আমরা আমাদের লাস্ট থিওরিটিক্যাল টপিকটা পড়বো, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং অফ রোড। এরপর হচ্ছে আমরা সিকিউ সলভিং করবো এবং এমসিকিউ সলভিং করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ, তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে জয়েন দিতে পারো। এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক পেজ, তুমি এখানে লাইক দেওয়া না থাকলে লাইক দিতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি। আসো আমরা রাস্তার ব্যাংকিং নিয়ে, যেটাকে আসলে ব্যাংকিং অফ রোডও বলা হয় আসলে। কেমন? তো ব্যাংকিং অফ রোড জিনিসটা কি, এটা আমি তোমাকে বুঝাই বলি। এখানে আমরা একটা ফিগার দেখতে পারতেছি, সেই ফিগার আমরা দেখতেছি যে যখন এটা রাস্তার বাঁক নেওয়া হয়, যখন এটা কী হয়, রাস্তার বাঁক নেওয়া হয়, খেয়াল করে দেখো রাস্তার এই অংশটা কিন্তু তুলনামূলক একটু নিচু অবস্থায় আছে, আর আরেকটা প্রান্ত কিন্তু একটু উঁচু অবস্থায় আছে। মানে এটা কিন্তু একদম প্লেন অবস্থায় নেই, তোমরা নিজেরাও নিশ্চয়ই খেয়াল করে দেখে আসছো। এরকম আসলে উঁচু নিচু কেন করা হয় জানো? এরকম উঁচু নিচু করা হয় কারণ যখনই একটা বস্তু বা একটা যানবাহন যখন এই বাঁকটা অতিক্রম করবে, সেটা যেন নিজে থেকে অটোমেটিক্যালি তোমার কেন্দ্রমুখী বলে যোগান পায় বা যোগান প্রাপ্ত হয়। এই জন্য রাস্তার একটা পাতকে একটু উঁচু করা হয়, আরেকটা পাতকে একটু নিচু করে রাখা হয়। কেমন? আচ্ছা, তো এই একটা যে অ্যাঙ্গেলে আসলে এটাকে উঁচু করে বা নিচু করে রাখা হচ্ছে, সেই অ্যাঙ্গেলটাকে আসলে আমরা বলে থাকি কি বলতো, আমরা ব্যাংকিং কোণ বলি। এখানে বলতেছে রাস্তা বা রেল লাইন বাঁকে বা গাড়ি বা রেলগাড়ি ছিটকে পড়া রক্ষা করার জন্য ভিতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব একটু উঁচু করে বা ভিতরে দিয়ে আসলে ঢালু করে রাখা হয়। দেখো এই যে বাইরের পাশটা একটু উঁচু করে রাখা হয়েছে, ভিতরের পাশটা একটু নিচু করে রাখা হয়েছে। কেমন? আচ্ছা, এইটাকেই আমরা বলতেছি ব্যাংকিং বলতেছি। আর বাইরের পার্শ্ব ভিতরের পার্শ্ব অপেক্ষা যে কোণে ঢালু করা হয় তাকে আসলে ব্যাংকিং কোণ বলা হয়। কেমন? আচ্ছা, ব্যাংকিং কোণ আমরা আস্তে আস্তে সব বিস্তারিত আলোচনা করবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তুমি খেয়াল করে দেখবা, যদি আমাদের এটা একটা রাস্তা হয়, তুমি খেয়াল করে দেখবা যদি রাস্তার এটা একটা বাঁক হয় আমাদের এখানে, যদি রাস্তার এখানে একটা বাঁক হয় আমাদের এখানে, তো আমাদের এই বাঁকটা কিন্তু একটু উঁচুতে রাখা হয়, বুঝছো? এই জিনিসটা তুমি কিন্তু খেয়াল করে দেখবে, এই বাঁকটা কিন্তু একটু উঁচুতে থাকে, এটা কিন্তু একটু নিচুতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ব্যাপারটা যেটা হয়, ধরা যাক এখানে যদি একটা যানবাহন থাকে, ধরা যাক আমরা যদি যেখানে একটা যানবাহন যদি আমরা এখানে আলোচনা করি, কীরকম যানবাহন, ধরো এখানে একটা ব্যক্তি, সে একটা যানবাহন করে আসতেছে। সে তখন কি করে, সে যানবাহনটা করে যখন আসে, সে তখন এই দিক দিয়ে একটা আসলে ক্রিয়াবল প্রদান করে রাস্তার এখানে, তো সমান সেটা বিপরীত প্রতিক্রিয়া বল সে পায়, ঠিক আছে? তো এই উলম্ব রেখার সাথে থিটা কোণে আসলে সে আমাদের এখানে ক্রিয়াবলটা প্রদান করছে। এই উলম্ব রেখার সাথে কত কোণে এই বলটা প্রদান করা হয়েছে? থিটা কোণে, থিটা। তাহলে কি হয়, তোমার এই বস্তুটার যে ওজন সেটা থাকবে তোমার নিচের দিকে, যেটা কত হবে, যেটা হবে তোমার কাছে এখানে mg। আর এখানে যে প্রতিক্রিয়াটা পাইছো সেটা হচ্ছে আর বলতে পারি আমরা প্রতিক্রিয়াটাকে আমরা কত বলতে পারি? প্রতিক্রিয়াকে আমি বলতে পারি আর বলতে পারি। আচ্ছা, আর এই আরে কিন্তু দুটো অংশ থাকবে, দেখো একটা এদিক দিয়ে আর তোমার একটা কিন্তু এই কেন্দ্র দিক দিয়ে, একটা কিন্তু কেন্দ্র অভিমুখে। তো এটা থাকবে এখানে আর কস থিটা, আর এই কেন্দ্র অভিমুখে থাকবে তোমার কাছে আর সাইন থিটা। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে এখানে? সেই ক্ষেত্রে হবে যে আমার এই আর কস থিটাটা কি করতেছে বলো তো, আর কস থিটা কিন্তু এমজিটাকে ক্যান্সেল আউট করে দেয়, তাহলে আর কস থিটা কিন্তু এমজির সমান হয়ে থাকে। আর অন্যদিকে এই আর সাইন থিটা যেটা আছে সেটা কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে এই আর সাইন থিটা কী করে, এটা কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দেয়, আর আর কস থিটা কী করে, এই এমজিটাকে ক্যান্সেল আউট করে দেয়। ফলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই যে আমার আর কস থিটা, এটা আসলে এমজির সমান হয়ে থাকে। এই যে দেখো, এই আর কস থিটা উপরে, এমজি হচ্ছে নিচে, একে অপরকে ক্যান্সেল আউট করে। আর অন্যদিকে আর সাইন থিটাটা কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে। তাহলে আমার কাছে যে আর সাইন থিটা থাকে, আর সাইন থিটা এটা আসলে কেন্দ্রমুখী বল mv² বাই আর এটার সমান হয়ে থাকে, mv² বাই আর এটার সমান হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, এখানে 2 নম্বরকে যদি আমরা 1 নম্বর দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো? এই যে 2 নম্বরকে যদি 1 নম্বর দিয়ে ডিভাইড করি, তাহলে আর এবং আরটা কাটাকাটি যাবে না, আর এবং আর কিন্তু কাটাকাটি যাবে। তাহলে কী হবে তখন, এখানে থাকবে তোমার সাইন থিটা ডিভাইডেড বাই কিন্তু এখানে থাকবে তোমার কাছে এখানে কস থিটা, ডিভাইডেড বাই তোমার কাছে এখানে থাকবে কিন্তু কস থিটা, আর ইকুয়াল টু তোমার এখানে তাহলে কত হয়ে যাবে? এই দেখো, আমি যদি ডিভাইড করি এখানে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমার mv² বাই আর। আমি চাইলে একসাথে লিখে দিতে পারতাম, তাও তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখানে থাকবে mg, তাহলে এখানে থাকতেছে তোমার সেই ক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিন্তু আমার কাছে দেখো v² ডিভাইডেড বাই আর জি পাচ্ছি, যেখানে থিটাটাকে আসলে কী বলা হয়? ব্যাংকিং কোণ বলা হয়। এই থিটাকে আমরা কি বলে থাকি? এই থিটাকে আমরা বলে থাকি ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ, এটা কার ব্যাংকিং কোণ? ওই যে রাস্তার ব্যাংকিং কোণ,
রাস্তার ব্যাংকিং কোণ। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমাদের এখানে, যে আমার কাছে ধরা যাক যদি এটা রাস্তা হয় আমাদের, এই পাশটা কিন্তু একটু উঁচুতে থাকবে আর এটা কিন্তু তোমার একটু নিচুতে থাকবে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো তুমি যদি খেয়াল করো রাস্তার যে আমাদের যে পুরুত্ব বা প্রস্থ, রাস্তার যে চওড়া, সেটা হচ্ছে আমাদের ধরা যাক এক্স। আর আমরা যদি এদিকে একটা লাইন টানি, এখানে দেখো এই বরাবর যদি লাইন টানি একটা, আর এটা কিন্তু আমার কিন্তু এখানে এই যে বাইরের অংশটা ভিতরের অংশ থেকে কত উচ্চতা উপরে থাকে বলো তো? এই যে উচ্চতা উপরে থাকে, ধরা যাক এই উচ্চতা উপরে আসে, আর এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। আর এখানে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের এক্স। এক্সকে আমরা বলতে পারি, এক্স কি, আমি যদি একটু এদের পরিচয়টা দিই, এক্স হচ্ছে তোমার কাছে এখানে রাস্তার প্রস্থ বা চওড়া, রাস্তাটা কতটুকু চওড়া সেটা। আর এইচ কি, এইচ হচ্ছে বাইরের পাতটা, এই যে ভিতরের পাত থেকে কতটুকু উঁচুতে আছে, যে বাইরের পাত ভিতরের পাত অপেক্ষা কতখানি উঁচু, ভিতরের পাত অপেক্ষা কতখানি উঁচু, ঠিক আছে? কতখানি উঁচু। আর তাহলে এখানে যদি আমি একটা সূত্র অ্যাপ্লাই করি, সাইন থিটার সূত্র, তাহলে সাইন থিটা ইকুয়ালটা আমরা তাহলে কত পাবো দেখো এখান থেকে। সাইন থিটা মানে আমরা সবাই জানি লতিভূতি লঘু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কিন্তু এখানে এইচ, অতিভুজ হচ্ছে এক্স। তাহলে একটা জিনিস দেখো এখান থেকে আমরা পাইলাম কি, আমরা পাইলাম হচ্ছে এখানে একটা ট্যান থিটা মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি পাইলাম, এটা একটা আমাদের ফর্মুলা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এটা আমাদের একটা ফর্মুলা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের কাছে একটা ফর্মুলা আছে, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। আর আরেকটা ফর্মুলা এখানে আমাদের কোনটা, সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স। সাইন থিটা ইকুয়াল টু কত আসছে এখানে, এইচ বাই এক্স, যেখানে এইচ হচ্ছে তোমার এখানে উপরের পাতটা নিচের পাত অপেক্ষা বা বাইরের পাতটা ভিতরের পাত অপেক্ষা কতখানি উঁচু। আচ্ছা, আমরা সবাই জানি একটা জিনিস, থিটা ক্ষুদ্র হলে অ্যাকচুয়ালি দেখা যায় যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে থিটা, এটা কিন্তু খুবই ক্ষুদ্র হয় আসলে, মানে খুব একটা বেশি যে রাস্তা যদি অনেক উঁচুতে দাও তাহলে কিন্তু প্রবলেম আছে, যে বাইরের পাতটা ভিতরের পাত থেকে সামান্য উঁচুতে থাকে এবং থিটার মানটা খুব ক্ষুদ্র হয়। থিটা যদি ক্ষুদ্র হয়, তাহলে থিটা ক্ষুদ্র হওয়ায় আমরা সবাই জানি থিটা ক্ষুদ্র হলে কী হয় বলো তো, সাইন থিটার যে ভ্যালু ট্যান থিটারও কিন্তু একই ভ্যালু আসে যদি থিটাটা ক্ষুদ্র হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, যে সাইন থিটা ইকুয়াল টু আমরা পাইছি এইচ বাই এক্স, সাইন থিটা ইকুয়াল টু পাইছি আমরা এখানে এইচ বাই এক্স, আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা কত পাইছি এখানে বি স্কোয়ার বাই আর জি। তাহলে এটাকে তখন নিয়ার অ্যাবাউট সমান লেখা যায়, এই যে এইচ বাই এক্স ইকুয়াল টু কত লেখা যায়, বি স্কোয়ার বাই আর জি লেখা যায়। তাহলে এটাও কিন্তু আরেকটা সূত্র, যে এইচ বাই এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, বি স্কোয়ার বাই আর জি হয়ে গেল। আমি তোমাকে সব সূত্র নোট ডাউন করে দিব, বাট আগে আমি তোমাকে একটু দেখাই যাচ্ছি যে কী কী সূত্র আছে এবং কোন সময় কোন সূত্র ইউজ করবা, সব তোমাকে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে এই সূত্রটা পাইলাম, তারপর এই সূত্রটা পাইলাম, তারপর তোমার কাছে আমি এই সূত্রটা পাইলাম। এখন এখানে একটা কাহিনী আছে, অনেক সময় তোমাকে প্রশ্নে বলবে কি জানো, প্রশ্নে বলবে যে তুমি তো একটা কি করছো এখানে দেখো, তুমি একটা, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ, মানে এই কোণে রাস্তাটা কি থাকে, হেলানো থাকে, হেলানো মানে রাস্তাটা এই অ্যাঙ্গেলে তোমার একটা হেলানো অবস্থায় আছে। এখন কেউ যদি একজন ধরো আরোহী আছে, সে ধরো একটা থিটা ড্যাশ কোণে তোমার কি করছে, সে হচ্ছে যদি বাঁকছে, তাহলে সে কি নিরাপদে রাস্তা পার হতে পারবে কিনা। মানে আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই বলি, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমার যদি আরোহীর ব্যাগ খেয়াল রাখো, ম্যাথ করার জন্য এই জিনিসটা লাগবে, কেমন ম্যাথ করার সময় আমরা যখন সিকিউ করবো তখন আমরা দেখবো, ধরো আরোহীর ব্যাগ হচ্ছে আমি বললাম ভি, আর সেই ভি অবস্থায় আমার যে ব্যাংকিং কোণ সেই ব্যাংকিং কোণের মান ধরা যাক হচ্ছে থিটা। আর তখন আমি এখানে সূত্র পাইছি কি, যে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত, বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি পাইছি, বি স্কোয়ার ডিভাইডেড বাই কত পাইছি, আর জি পাইছি। এখন ধরো ধরি আরোহীর ব্যাগ যদি ভি ড্যাশ হয়, আরোহীর ব্যাগ যদি ভি ড্যাশ হয় এবং এই সময় তার যে কোণ, মানে সে যে কোণে হেলছে মানে বাঁকছে, তার কোণে যদি থিটা ড্যাশ হয়, সেই ক্ষেত্রে নিরাপদে বাঁক অতিক্রম করার শর্ত, নিরাপদে বাঁক অতিক্রম করার শর্ত হইতেছে এই যে তোমার এখানে যে থিটা ড্যাশটা, এটাকে মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু থিটা হইতে হবে। মানে এটাই হচ্ছে সর্বোচ্চ ব্যাগ,
এটা যেটা দেখতেছো না, এটা হচ্ছে সর্বোচ্চ বেগ বি ম্যাক্স। এটাই হচ্ছে কি বলতো এখানে সর্বোচ্চ বেগ, মানে সর্বোচ্চ কোণ। তোমার নিরাপদ অতিক্রম করার জন্য অবশ্যই আরোহীকে এই কোণ অথবা এই কোণ থেকে কম কোণে বাঁকতে হবে। যদি সে এই কোণ থেকেও বেশি কোণে বাঁকে তখন সে রাস্তা থেকে ছিটকাই পড়বে, কেমন বা উল্টায় যাবে গাড়ি। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি নিরাপদে বাঁক অতিক্রম করার শর্ত, অথবা আমরা বলতে পারি গাড়ি না উল্টানোর শর্ত। তাহলে আমরা এটাও বলতে পারি গাড়ি না উল্টানোর শর্ত। সেটা কি, ওই যে তোমার এখানে যে ব্যাংকিং কোণটা আসছে, অবশ্যই আরোহীর যে বাঁকানো কোণ সেটাকে অবশ্যই ব্যাংকিং কোণ থেকে ছোট হইতে হবে, অথবা সর্বোচ্চ ব্যাংকিং কোণ পর্যন্ত হইতে পারবে। যদি এর থেকে ব্যাংকিং কোণ থেকে যদি বেশি হয়ে যায় সে সময় আরোহী আসলে উল্টায় পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, এই যে রাস্তায় যখন আমরা বাঁকার ক্ষেত্রে আসলে ঘর্ষণ বলটা একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। রাস্তার ক্ষেত্রে বাঁকার ক্ষেত্রে একটা ঘর্ষণ বলটা একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেটা কি আমি তোমাকে একটু বুঝাই বলি। দেখো, চিন্তা করে দেখো, ধরো এটা হচ্ছে আমাদের রাস্তা, এই রাস্তার এটা হচ্ছে আমাদের উঁচানো পার্ট, মানে উঁচু পার্টটা হচ্ছে আমাদের রাস্তার উঁচু পার্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার এই যে ভিতরের পার্টটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার ভিতরের পার্ট যেটা একটু নিচু অবস্থায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটা। এখন চিন্তা করো, দেখো ধরো এখানে একটা গাড়ি আছে, ধরা যাক এখানে একটা গাড়ি আছে। ঠিক আছে, এখানে একটা ধরো গাড়ি আছে। আচ্ছা, এখন এই গাড়িটার ধরা যাক ওজন কাজ করে কোন দিকে, নিচের দিক দিয়ে। আমি যদি একটা কাজ করি, আসো এটাকে একটু করে আমি এই পাশে দেখাতে যাচ্ছি, সামান্য করে চলো আমি এই পাশে একটু করে দেখাই জিনিসটাকে। হ্যাঁ, দেখো গাড়ির ওজন কাজ করবে কোন দিক দিয়ে, ওজন কাজ করবে কিন্তু নিচের দিক দিয়ে। গাড়ির ওজন কাজ করবে তোমার নিচের দিক দিয়ে। ওকে, এখন এই ওজনটা আসলে কি করতে চাই বলো তো? এই ওজনটা চাই হইতেছে এই গাড়িটাকে রাস্তা থেকে বাইরে ছিটকায় নিয়ে আসতে। গাড়িটাকে কি করতে চায়, এই ওজনটা কি চায় বলো তো? এই গাড়িটাকে রাস্তা থেকে ছিটকায় বাইরে নিয়ে আসতে চায়। বাট গাড়িকে যাইতে হবে কোন পথে? গাড়িকে যাইতে হবে এই পথটা দিয়ে। গাড়িকে যাইতে হবে কোন পথে? এই পথে যাইতে হবে গাড়িকে। এখন চিন্তা করে দেখো, সে যদি কোনো ক্রিয়াবল প্রদান না করে তখন কী হবে বলো তো? তখন সে তার ওজনটার কারণে সে কিন্তু রাস্তা থেকে ছিটকায় পড়ে যেতে চাইবে। বাট কাহিনী কী হয় জানো? এই যে গাড়িটা যে চলতেছে বা ধরো গাড়িটা যখন এই মোমেন্টে যখন এখানে আসছে ধরো, তখন এইখানে রাস্তার আর গাড়ির চাকার মধ্যে কিন্তু একটা ঘর্ষণ বল আছে, যেটাকে আমরা বলতে পারি স্থিতি ঘর্ষণ বল। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই গাড়ি চললে সেখানে তো গতি ঘর্ষণ বল কাজ করবে না। একটা কাহিনী দেখো, গতি ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে দেখো তো। ধরো তোমার গাড়িটা যদি এই পথ বরাবর চলে, তো গতি ঘর্ষণ বল কাজ করবে উল্টা দিক দিয়ে, এদিকে কাজ করবে এফকে। বাট গাড়িটা যখন এক মোমেন্টে এখানে আসে, চিন্তা করে দেখো, এক মোমেন্টে গাড়িটা যখন এখানে আসে, তখন এখন গাড়ি ধরো আমি ব্রেক করছি, তো কারণ ব্রেক করছি কেন? ব্রেক না করলে কি হইতো? যেহেতু আমি কোনো এখানে ক্রিয়াবল দিচ্ছি না, তো ব্রেক না করলে যেটা হইতো, এই গাড়িটা ছিটকায় রাস্তা থেকে বাইরে পড়ে যেত। বাট ধরো আমি এখানে একটু ব্রেক করছি, তখন দেখবা ব্রেক করলে কি হয়, একটা পিছলা খায় কিন্তু। আর পিছলা খেয়ে এখানে কিন্তু কিছু কালো দাগ সৃষ্টি হয়, তাই না? তোমরা নিশ্চয়ই রাস্তায় দেখছো। আর এই সময় কিন্তু এই গাড়িটার এই কেন্দ্র দিয়ে একটা কিন্তু কি কাজ করে, ফ্রিকশন ফোর্স কাজ করে, এফএস। কারণ গাড়িকে আমি এখন ব্রেক করছি, তাহলে ব্রেক করা অবস্থায় এই গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করবো সেটাকে আমি কি বলবো? স্থিতি ঘর্ষণ বলবো। এবং স্থিতি ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিক দিয়ে? তোমার এখানে কিন্তু কেন্দ্র অভিমুখী কাজ করবে। যেটা আসলে কি করবে বলো তো? এই ঘর্ষণটা আসলে কি চায়? এই ঘর্ষণটা চায় গাড়িটা যেন রাস্তার মধ্যে থাকে। এই জন্য ঘর্ষণ কিন্তু আসলে খারাপ না, এবং ঘর্ষণের কারণে কিন্তু আমরা রাস্তায় চলাচল করতে পারি। কারণ যদি রাস্তায় ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু আমরা পিছলাই বাইরে চলে যেতাম। আমি তোমাকে কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার করে দেখো। এখানে ধরো একটা গাড়ি আছে, আমি কোনো ধরো এখানে ক্রিয়াবল দিচ্ছি না। যেমন আমি কিন্তু এখানে একটা কি দিছিলাম বলো তো? এই জায়গায় একটা ক্রিয়াবল দিছিলাম, যার কারণে একটা প্রতিক্রিয়া পাইছি এখানে, এবং যার কারণে এখানে একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়েছে আমার। এবং এই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার কারণেই আমি কিন্তু এই পথটার দিকে ঘুরতে পারছি। আমাদের বৃত্তাকার পথে রোটেশন করতে হলে অবশ্যই কেন্দ্রমুখী বলের যোগান থাকতে হবে। এখানে কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান ছিল, বাট এখানে দেখো, এখানে আমি কি করছি? এই জায়গায় আমি কোনো কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছি না। কেন্দ্রমুখী বলের যোগান না দিয়ে যদি গাড়িটাকে আমরা এই অবস্থায় যদি ব্রেক করি, তাহলে কি আমি রাস্তা থেকে ছিটকাই পড়বো কিনা সেটা আমি চেক করতে যাচ্ছি। এটা চেক করার উপায়টা কি দেখো,
খেয়াল করো, আমি যদি ব্রেক করি এখানে, তাহলে গাড়িটা কিন্তু এখানে এক মুহূর্তে কিন্তু থামবে না, জড়তার কারণে সামনে কিন্তু কিছুটা আগাবে এবং এখানে কিন্তু কিছুটা পিছলাবে। আর পিছলানোর সময় এই গাড়ির চাকা আর রাস্তার মধ্যে কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করবে, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। কারণ গাড়িকে তুমি এখন থামাই দিচ্ছ এবং সেই ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিক দিয়ে বলো তো, কেন্দ্রের দিক দিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই এফএসটা কিন্তু কী হিসাবে কিসের যোগান দিচ্ছে? এই এফএসটা কিন্তু কেন্দ্রমুখী বল mv²/r সেটার যোগান দিচ্ছে। কেন্দ্রমুখী বল mv²/r সেটার যোগান দিচ্ছে এফএসটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কোয়েশ্চন হচ্ছে এখানে যে আমাদের নিয়ন্ত্রণ না হারিয়ে একটা জিনিস জিজ্ঞেস করে যে তোমার নিয়ন্ত্রণ না হারিয়ে রাস্তার বাঁক পার হওয়ার শর্ত। এটা কি দেখো, আসো এটা একটু দেখার চেষ্টা করি। সেটা হইতেছে অবশ্যই আমার mv²/r এটা থেকে এফএসটাকে বড় হইতে হবে। এফএসটাকে কি হইতে হবে? বড় হইতে হবে। কেন আমি তোমার একটু বুঝাই বলি। দেখো এফএস, এই যে তোমার যে চাকা এবং যে রাস্তা, তার এফএস এর ভ্যালুটা কিন্তু ফিক্সড। এফএস এর ভ্যালুটা কিন্তু ফিক্সড। কারণ কেন? এফএস মানে কি হয় বলো তো? এফএস মানে হয় তোমার এখানে μs × r হবে, আর আর মানে ক্ষেত্রে কত হবে? μs × mg হবে। তো μs এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট, m এর ভ্যালুও কনস্ট্যান্ট, g এর ভ্যালুও কনস্ট্যান্ট। তাহলে এই যে এফএস, এটার ভ্যালু কিন্তু একটা ধ্রুবক, এটা ভ্যালু কিন্তু কি বলো তো? ধ্রুবক। এখন চিন্তা করে দেখো তোমার এখানে কি হবে কাহিনী, এইটার ভ্যালু তাহলে কিন্তু ফিক্সড। তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি এখানে এই এফএসের ভ্যালুটা এই mv²/r অথবা এর থেকে যখন ইকুয়াল হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে পারবা? তুমি এখানে আমার নিয়ন্ত্রণ না হারিয়ে রাস্তা বাঁক পার হতে পারবা। বাট কোনো কারণে যদি এমন হয়, এই যে কেন্দ্রমুখী বলের মানটা যদি এফএসের মান থেকে যদি বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আর এফএসটা তোমাকে এখানে কেন্দ্রমুখী বলে যোগান দিতে পারতেছে না। মানে ধরা যাক এমন যদি হয়, তোমার ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যেটা আছে তার মান ধরো 25 নিউটন আসছে। আমি তোমাকে চলো একটু করে আমি নেক্সট পৃষ্ঠায় বুঝাই বলি, মানে এটা এই কন্ডিশনটা কেন আসছে আমি তোমাকে চলো একটু বুঝাই বলি। আসো একটু বুঝাই বলি তোমাকে। দেখো আমি বললাম অ্যাট ফার্স্ট যে আমার কাছে এফএস যেটা আছে সেটা হচ্ছে μs × r, যেটাকে আমরা লিখতে পারি μs × mg, এবং এটার ভ্যালু হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে এই ভ্যালুটা চেঞ্জ হবে না, এই ভ্যালুটা হচ্ছে একটা ধ্রুবক ভ্যালু। ঠিক আছে, ধরো যাক এই ভ্যালুটাকে আমি ধরে নিচ্ছি, ধরো 30 নিউটন ধরতেছি, ধরো 30 নিউটন। এখন তোমার আমাদের এই যে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য অথবা আমরা এভাবে বলতে পারি বা নিরাপদে, বা বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য এটা লিখে আগে, নিরাপদেটা পরে লিখব। প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যেটা আছে তার মান হচ্ছে আমাদের mv²/r ধরো। এখন ধরো তুমি এখানে যে কোনো ভেলোসিটি v1 রাখলা, ধরো এর ভ্যালু যদি 25 নিউটন হয়, তাহলে কি হবে? তোমার বল আছে, কেন্দ্রমুখী বল লাগবে 25 নিউটন ঘোরার জন্য, আর এফএস এর মান আছে 30 নিউটন। তাহলে অবভিয়াসলি কি হবে? কোনো সমস্যা হবে না, কারণ এফএস হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, আর ঘুরবার জন্য তোমার কেন্দ্রমুখী বল দরকার 25 নিউটন। তাহলে উল্টো আরও 5 নিউটন তোমার কাছে এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে কিন্তু তুমি কি করতে পারবা? তুমি এখানে নিরাপদে রাস্তার বাঁক পার হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা এমন যদি হয়, ধরো তুমি একটা ভেলোসিটিকে বাড়াইলা, সেই ভেলোসিটিটাকে বাড়ায় mv²/r যখন ধরো তুমি 28 নিউটন করলা, এই ক্ষেত্রে কি হবে? তোমার ঘুরতে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল দিতে হবে 28 নিউটন, আর তোমার কাছে আছে 30 নিউটন। তাহলে এই ক্ষেত্রেও কি সম্ভব? নিরাপদে এই যে আমাদের রাস্তার বাঁক পার হওয়া সম্ভব। আবার তুমি যদি এখানে ধরো mv² ডিভাইডেড বাই r কে রাখলা, আর এটার ভ্যালু ধরো তুমি তোমার ঘোরার জন্য ধরো প্রয়োজনীয় বল লাগতেছে 30 নিউটন, আর তোমার কাছে এখানে আসেও 30 নিউটন, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু নিরাপদে রাস্তার বাঁক পার হওয়া সম্ভব। বাট এমন যদি হয়ে যায় যে তোমার mv² / r
এটা যদি 35 নিউটন হয়ে যায়, তার মানে তোমার ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল লাগবে 35 নিউটন, বাট তুমি যোগান দিতে পারতেছো কতটুকু, এফএস দিয়ে 30 নিউটন। সেই ক্ষেত্রে কি তুমি নিরাপদে রাস্তাটা পার হতে পারবা না। তাহলে এই ক্ষেত্রে কি হওয়া সম্ভব না, সম্ভব নয়, নিরাপদে রাস্তার বাঁক পার হওয়া সম্ভব নয় হবে। তাহলে সম্ভব হচ্ছে কখন বলো তো, যখন এই যে আমার এমভিএস কার্ভে আর এর ভ্যালুটা যখন আমার এফএস এর ইকুয়াল অথবা এফএস থেকে যদি ছোট হয়। যদি কোনো কারণে কি হয়, এমভিএস কার্ভে আর এর ভ্যালুটা এফএস থেকে যদি বড় হয়ে যায়, এটার মানে কি, আমার মানে হচ্ছে আমার ঘুরতে যেই পরিমাণ কেন্দ্রমুখী বল প্রয়োজন তার থেকে কম কেন্দ্রমুখী বল আমার আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু নিরাপদে ঘুরতে পারবো না। তাই নিরাপদে ঘোরার শর্তটা কি, এই যে এমভিএস কার্ভে আরটাকে অবশ্যই এফএস থেকে ছোট অথবা ইকুয়াল হইতে হবে। যেমন দেখো এই দুই ক্ষেত্রে কি হয়েছে, আমি যদি একটু করে এখানে দেখাই, এইখানে এই ভ্যালুটা কিন্তু এফএস থেকে ছোট, এই ভ্যালুটাও এফএস থেকে ছোট, এই ভ্যালুটা এফএস এর ইকুয়াল। এফএস থেকে ছোট অথবা এফএস এর ইকুয়াল হইলে নিরাপদে তুমি বাঁক নিতে পারতেছো, কারণ তোমার ঘুরতে দরকার এতটুকু, তোমার আছে হচ্ছে এফএস পরিমাণ বেশি আছে। বাট এই ক্ষেত্রে যখনই তুমি এফএস থেকে যখন বড় করে দিছো ভ্যালুটাকে, যখনই তুমি কি করছো, এখানে দেখো আমার যখন এমবিএস কার্ভে আর কি এফএস থেকে বড় করে দিছি, এই অবস্থায় কিন্তু আর ঘোরা সম্ভব না। তাহলে এখানে আমরা দেখো একটা জিনিস, এখানে আমরা তাহলে পার্টিকুলার ভেলোসিটি পাচ্ছি, যেই ভেলোসিটিটার উপরে গেলেই তোমার এমবিএস কার্ভে আর এই ভ্যালুটা এফএস থেকে বড় হয়ে যায়, তাহলে ওই ভেলোসিটিকে আমি কি বলবো, ভি ম্যাক্স বলবো। ভি ম্যাক্স বলবো। আসতেছি আমরা সেই বিষয়ে আস্তে আস্তে আসতেছি। কারণ তুমি V3 থেকে যদি উপরে চলে যাও, V4 যাও, তখনই দেখো ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তাহলে V3 পর্যন্ত যেতে পারবে, এবং V3টাই কী হবে বলো তো, এই ভ্যালুটাকে আমি বলবো ভি ম্যাক্স। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত একটু পরে আলোচনা করতেছি। আগে দেখো তাহলে এই জিনিসটা বুঝতে পারছো কি না, যে তোমার এখানে তাহলে আমি এটাকে একটু মুছে দিই, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন হচ্ছে কি, নিরাপদে নিয়ন্ত্রণ না হারিয়ে রাস্তার বাঁক পার হওয়ার শর্ত হচ্ছে এমভিএস কার্ভ আরটাকে অবশ্যই এফএস থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমরা এখানে বলতে পারি এমভিএস কার্ভ আর যেটা আছে সেটাকে লেস দেন অর ইকুয়াল টু, এই এফএস মানে হচ্ছে মিউএস আর আর মানে তোমার কাছে এখানে এমজি। তাহলে বোথ সাইড থেকে এম কাটাকাটি করতে পারি, তাহলে দিয়ে তখন লিখতে পারি ভিএস স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু মিউএস এম কাটাকাটি করে এখানে আর জি থাকবে। তার মানে ভি এর মানটা সবসময় এই যে রুট ওভার অফ মিউএস আর জি থেকে ছোট হইতে হবে বা ইকুয়াল হইতে হবে। তাহলে ভি এর সর্বোচ্চ মান কত হইতে পারে, সর্বোচ্চ মান হইতে পারে এই যে মিউএস আর জি, এটার উপর এটা রুট ওভার বসে যাবে। তাহলে রুট ওভার মিউএস আর জি, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। তাহলে এটা কি, নিয়ন্ত্রণ না হারিয়ে তোমার এখানে রাস্তার বাঁক পার হইতে গেলে সর্বোচ্চ এতটুকু ব্যাগ তুমি অর্জন করতে পারবা। এর বেশি ব্যাগ যদি তুমি দাও তাহলে আসলে তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবা, কারণ এর বেশি ব্যাগ দিলে তোমার কেন্দ্রমুখী বল, প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের মানটা তোমার কিন্তু এখানে ওই যে ফ্রিকশন ফোর্স থেকে বেশি হয়ে যাবে, ফলে তুমি যোগান দিতে পারবা না। আর যোগান দিতে না পারলে তুমি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করবা। তাহলে এখন আমরা যা যা সূত্র পাইছি সবগুলোকে যদি আমি নোট ডাউন করে দিই, তাহলে নোট ডাউন করলে আমরা কী কী সূত্র পাচ্ছি দেখো। অ্যাট ফার্স্ট তাহলে আমরা এখানে তোমাকে লিখে দিই রাস্তার ব্যাংকিংয়ের ফর্মুলা। ম্যাথগুলো খুবই ইজি, এখানে রাস্তার ব্যাংকিংয়ের ফর্মুলা দেখো খুবই ইজি ম্যাথগুলা। প্রথম কথা, আমরা প্রথমে যে ফর্মুলাটা পাইছি সেটা হচ্ছে কি, প্রথমে আমরা পাইছি ট্যান থিটা ইকুয়াল টু কত, ভিএস স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর জি, আর জি। আর এরপরে কি পাইছি, সাইন থিটা ইকুয়াল টু পাইছি এখানে আমরা এইচ বাই এক্স। তারপরে থিটা ক্ষুদ্র হলে আমরা লিখতে পারি ট্যান থিটা নিয়ার অ্যাবাউট সাইন থিটা, আর এটাকে আসলে লেখা যায় ভিএস স্কোয়ার বাই আর জি, ডিভাইডেড বাই আর জি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। খেয়াল রাখবা উপরের সূত্র আমরা কখন ইউজ করি আর নিচের সূত্র আমরা কখন ইউজ করি। যদি থিটা দেওয়া থাকে কোয়েশ্চনের মধ্যে তাহলে উপরের সূত্র ইউজ করবা, আর থিটা দেওয়া না থাকলে এই সূত্র ইউজ করবা। কখন বলো তো, এই সূত্র ইউজ করবা থিটা দেয়া না থাকলে, এই সূত্র তুমি ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা ওকে। আমি আশা করতেছি সূত্রটা আমরা সবাই বুঝতে পারছি, কারো এখানে কোনো কনফিউশন নাই। ওকে, থার্ড সূত্র আমরা যাই। থার্ড সূত্র হচ্ছে তোমার কাছে এরকম যে আমাদের নিরাপদে আমাদের নিয়ন্ত্রণ না হারিয়ে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ না হারিয়ে রাস্তার বাঁক পার হওয়ার শর্ত। রাস্তার বাঁক পার হওয়ার শর্ত। শর্ত আমরা কি পাইছি এখানে? শর্ত হিসেবে আমরা পাইছি তোমার কাছে এখানে দেখো, রাস্তার বাঁক পার হওয়ার শর্ত, পার হওয়ার শর্ত। দেখো শর্ত হিসেবে আমি পাইছি তোমার কাছে এখানে আমরা যে কেন্দ্রমুখী বল mv²/r, mv² যে r আছে এটাকে অবশ্যই লেস দেন অর ইকুয়াল টু স্থিতি ঘর্ষণ বল থেকে ছোট হইতে হবে। স্থিতি ঘর্ষণ বল, আর এটা একটা গেছে। আর আমরা এখানে আরেকটা জিনিস পাইছি, সর্বোচ্চ আমার কতটুকু ব্যাগ হইতে পারবে? সর্বোচ্চ ব্যাগ হইতে পারবে আমার μs টাইমস rg, √of μs টাইমস r ইন্টু জি। আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে তোমার এই গাড়ি না উল্টানোর শর্ত। মানে আলটিমেটলি এটাও নিরাপদে নিয়ন্ত্রণে পার হওয়ার শর্ত। গাড়ি না উল্টানোর শর্ত সেটা হচ্ছে গাড়ি দ্বারা বাঁকানো অ্যাঙ্গেলটা অবশ্যই ব্যাংকিং কোণ থেকে ছোট হইতে হবে। এটা কি কোণ? এটা হচ্ছে ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ। আর এই কোণটাটা তুমি কোত্থেকে পাবা? এই কোণটাটা তুমি কোত্থেকে পাবা? ওই যে tan θ = v²/rg, এখান থেকে পাবা। তা আমরা সামনে তো আরও সিকিউ দেখবো, আরও অনেক দেখবা জিনিসপত্র আসতেছে, কনসেপ্ট আসতেছে, আমরা সেগুলো দেখে আমাদের কনসেপ্ট আরও আমরা বিল্ড আপ করবো। আপাতত এতটুকু সূত্র শিখলেই চলবে, তুমি ম্যাথ করার জন্য এখানে পারফেক্ট। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসলে ম্যাথ দেখি একটা, বলতেছি কি 800 মিটার ব্যাসার্ধের সমতল বৃত্তাকার পথে রাস্তার সাথে 0.5 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট যে গাড়ির চাকা নিয়ন্ত্রণ না হারিয়ে সর্বোচ্চ গতিবেগ কত? Vmax বের করতে বলছে। সলিউশন একদম ইজি, দেখো সূত্র বসাবো আর অঙ্ক হয়ে যাবে। আর ইকুয়াল টু কত? 800 মিটার। μs ইকুয়াল টু কত? μs ইকুয়াল টু তোমার কাছে এখানে 0.5 দেওয়া আছে। তারপর তোমাকে বলছে এখানে সর্বোচ্চ বেগ কত হবে? তাহলে সর্বোচ্চ বেগ হচ্ছে Vmax। তাহলে Vmax ইকুয়াল টু কত হবে? Vmax ইকুয়াল টু হবে √of μs টাইমস rg, √of μs টাইমস rg। তাহলে এখানে করো আসো, μs কত? μs হচ্ছে 0.5, আর হচ্ছে তোমার 800, g হচ্ছে তোমার 9.8। তাহলে এটাকে তুমি √ওভার করে দাও, তাহলে এখানে তোমার এখানে হয়ে যাবে। তাহলে দেখো এরপরে তোমার কাছে এখানে দেখো Vmaxটা চলে আসবে। Vmax ইকুয়াল টু কত আসবে? দেখো আমরা যদি ক্যালকুলেট করি এটাকে, তাহলে আসবে √of 0.5 গুণন 800 গুণন 9.8, তাহলে এখানে আসছে 62.6099, 62.6099 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে আমাদের কাছে এখানে কিন্তু সর্বোচ্চ গতিবেগ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার সর্বোচ্চ গতিবেগ। ঠিক আছে, তো বক্স করে দিচ্ছি জিনিসটাকে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে আমাদের কাছে এখানে আমি যদি এটাকে আগের বিষয় নিয়ে আসি, কাট করে হ্যাঁ পেস্ট করে দিচ্ছি। আসো ওকে, দেখো এবং আমাকে কি বলতেছে? এবং আমাকে বলতেছে 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নিতে পারে? রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, হুবহু সেম টু সেম ম্যাথ। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কতটুকু? দেওয়া আছে 200 মিটার। এখানে μs দেওয়া কতটুকু? μs দেওয়া 0.6। বলছে সর্বোচ্চ কত বেগে, তাহলে Vmax বের করতে বলছে। তাহলে Vmaxটা বের করি। আসো তাহলে Vmax বের করি। তাহলে Vmax ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? √of μs rg, √of μs rg, μs rg। তাহলে এখানে কত আসবে দেখবা? দেখো √ওভার μs কত? μs হচ্ছে 0.6, μs 0.6, আর হচ্ছে 200, g হচ্ছে তোমার 9.8। তাহলে দেখো এখান থেকে আমাদের সর্বোচ্চ বেগ Vmaxটা কত চলে আসে? এটা আসবে আমার কাছে এখানে √of 0.6 200 ইন্টু 9.8। তাহলে এটা আসছে আমার কাছে 34.293 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। এটা ওকে, বক্স করে দিছি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে বলতেছে রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 98 মিটার এবং লাইনের দুই পাতের দূরত্ব দেওয়া আছে, মানে এক্স দেওয়া আছে এত। ভিতরের পাত বাইরের পাত অপেক্ষা কতখানি উচ্চ হলে এইচ বের করতে বলছে কোনো চাপ প্রয়োগ না করে ট্রেন এত বেগের বাঁক নিবে। তাহলে দেখো কী কী ইনফরমেশন দেওয়া আছে।
কী কী ইনফরমেশন দেওয়া আছে দেখো। অ্যাট ফার্স্ট বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কতটুকু 98 মিটার। দুই পাতের দূরত্ব দেওয়া আছে, দুই পাতের দূরত্ব কতটুকু, দূরত্বকে আমরা এক্স বলি, সেটা হচ্ছে কতটুকু 1.525। তারপরে বলতেছে এখানে এই যে কতখানি উঁচু হলে এইচ বের করতে বলছে, এইচ বের করতে বলছে, তাহলে এত ব্যাগে ভাগ নিবে। বিটা দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অনেকের একটা এক্স আর আর নিয়ে একটা কনফিউশন হতে পারে, আমি তোমাকে দেখাই। অ্যাকচুয়ালি এক্স জিনিসটা কি, ধরো তোমার এটা যদি রেল লাইন হয়, এটা যদি রেল লাইন হয়, তাহলে রেল লাইনের এটা যদি একটা পয়েন্ট হয়, এটা যদি একটা পয়েন্ট হয়, রেল লাইনের মধ্যে কী থাকে, এভাবে পাতগুলো যুক্ত থাকে না, তার যে বিপরীত পয়েন্টটা তুমি যেখানে পাবা, এই যে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে এক্স। আর এরা যেই বৃত্তের অন্তর্গত, এরা যে বৃত্তের অন্তর্গত, খেয়াল করো, এই পুরো জিনিসটা এটা বৃত্তের অন্তর্গত না, এই পুরো জিনিসটা বৃত্তের অন্তর্গত না। আর সেই বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেটাকে আমরা বলতেছি আর। সেই বৃত্তের যে ব্যাসার্ধ থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলতেছি এখানে আর। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। এখানে সেই বৃত্তের যে ব্যাসার্ধ থাকে তাকে আমরা বলতেছি কিন্তু এখানে আর। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে আমাকে এখানে বলতেছে, তাহলে এখানে আমরা কি ইউজ করবো, আমি এখানে কোনো অ্যাঙ্গেল জানি না, তাহলে এখানে আমি ওই থিটাটাকে বাই ডিফল্ট ক্ষুদ্র ধরে নিয়ে, তাহলে এখানে আমরা ইউজ করবো v²/rg = h/x। এখানে ইউজ করবো আমরা h/x ইউজ করবো, এখানে ইউজ করবো আমরা h/x। আর এখান থেকে আমরা কী বের করবো, এখান থেকে বের করবো এইচটা বের করবো। তাহলে এখানে এইচ দেখো কত আসবে, এখানে h = আসবে v²/rg × x আসবে। তাহলে h = তোমার কাছে এখানে আসবে আমাদের v²/rg × এখানে x আসবে। তাহলে এখানে তুমি ভ্যালু বসাই দিয়ে আসো, h এর ভ্যালুটা দেখো, h = কত আসবে তোমার কাছে, তাহলে v², v মানে কত, v মানে তোমার কাছে এটা 9.8 স্কোয়ার, x মানে তোমার দেওয়া 1.525, আর এখানেও কত 98, আর g এখানে 9.8। তাহলে দেখবো তোমার কাছে এখন এখানে h এর ভ্যালুটা চলে আসছে। দেখো h এর ভ্যালু কত আসবে, h এর ভ্যালু আসবে 9.8 স্কোয়ার ইন্টু তোমার 1.525 / 98 × 9.8। তাহলে এটা আসছে আমার কাছে 0.1525, 0.1525 মিটার চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, যে আমাদের কতখানি উঁচু করতে হবে, এতটুকু মিটার, এত মিটার উঁচু করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে বক্স করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে ধরো নেক্সট অঙ্কে চলে যাই আসো আমরা। নেক্সট অঙ্কে দেখো আমাকে বলতেছি কি, যে 25.2 কিলোমিটার/আওয়ার বেগে চলা একজন সাইকেল আরোহী 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মোড় ঘুরছিল। কোনো দুর্ঘটনা এড়াতে ভূমির সাথে তাকে কতটা হেলে চলতে হবে, মানে এখানে অ্যাঙ্গেলটা আসলে বের করতে বলছে। তো আমি ব্যাংকিং কোনটাকে আমি এখানে অ্যাঙ্গেল ধরে নিব। ঠিক আছে, আচ্ছা চলো সলিউশন এখানে আমি করার চেষ্টা করি। দেখো এখানে আমার কাছে যে ভ্যালোসিটিটা দেওয়া সেটা কতটুকু, 25.2 কিলোমিটার/আওয়ার। তো এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেওয়ার চেষ্টা করি, তাহলে কীভাবে করব, আমরা এখানে যেটা করব, এই যে 25.2কে আমরা তাহলে তোমার এখানে 1000 দিয়ে গুণ করব, আর 1 আওয়ার যেটা সেটা হচ্ছে 3600 সেকেন্ড, 3600 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে চলে আসবে কিসে বলো তো, মিটার পার সেকেন্ডে চলে আসছে। তাহলে দেখো এই ভ্যালুটা কত আসবে তোমার কাছে, এখানে 25.2 × 1000/3600, তাহলে এটা আসবে তোমার কাছে 7 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড। আর ব্যাসার্ধ আর দেওয়া আছে কতটুকু, আর দেওয়া আছে 5 মিটার। তো এখানে বলছে অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করতে বলছে। তো আমি জানি সবাই tan θ = কত হবে, এখানে v²/rg হবে, tan θ হবে v² / rg। তাহলে এখান থেকে দেখো আমরা যদি থিটা বের করতে চাই, তাহলে tan ইনভার্স অফ v², তাহলে এখানে v কত, v হচ্ছে 7, তাহলে এখানে আসবে 7 এর স্কোয়ার, আর কত, আর হচ্ছে 5, জি হচ্ছে তোমার 9.8, তাহলে কত আসবে দেখো, এটা আসবে tan ইনভার্স অফ 7² 5 × 9.8, তাহলে এটা আসছে কত, এটা আসছে 45 ডিগ্রি। এটা কত আসছে এখানে 45 ডিগ্রি। তাহলে তাকে 45 ডিগ্রি কোণে ভাগতে হবে। ঠিক আছে, তাহলে তাকে কত ডিগ্রি কোণে ভাগতে হবে, 45 ডিগ্রি এই কোণটার মধ্যে ভাগতে হবে। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে বলতেছে ব্যাংকিং কোণ সমান রেখে যানবাহনের সর্বোচ্চ বেগের মান 60% বাড়াতে ব্যাসার্ধ কত % পরিবর্তন করতে হবে। দেখো সলিউশন করি আসো। তো আমার এখানে সর্বোচ্চ বেগের মানটা 60% বাড়াতে হবে, তাহলে Vmax 2 এটা ইকুয়াল টু কত হবে, Vmax 1 প্লাস 60% বাড়াতে হবে, তাহলে 60% অফ Vmax 1, তাহলে এটা আসবে 1.6 Vmax 1। এখন দেখো Vmax 1 ইকুয়াল টু কত হবে, Vmax 1 ইকুয়াল টু হয় ওই যে μs
আর হচ্ছে এখানে হবে আর জি, তো তাহলে R1G হবে, তাহলে এটা হচ্ছে রুট ওভার আর আরেকটা যেটা আছে Vmax2 এটা ইকুয়াল টু কত হবে, এটা হবে μs ইন্টু R2 ইন্টু জি হবে, কারণ আমাকে ব্যাসার্ধ কতটুকু পরিবর্তন করতে হবে সেটা জিজ্ঞেস করছে, ব্যাসার্ধ কত %। তাহলে এখন আমরা এইটাকে যদি 1 নম্বর সমীকরণ বলি, 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি এখানে যে Vmax2 এটা ইকুয়াল টু 1.6 টাইমস Vmax1, তাহলে Vmax1 এর জায়গায় Vmax1 এর ভ্যালুটা বসাই দিই, তাহলে এটা ইন্টু 1.6, তাহলে ইকুয়াল টু Vmax2, তাহলে Vmax2 এর জায়গায় Vmax2 এর ভ্যালুটা বসাই দিই, তো হচ্ছে আমাদের এত, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বা দিয়ে লিখতে পারি, তাহলে বা দিয়ে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো রুট ওভার মিউ কাটাকাটি যাবে, আর স্কোয়ার করে দিলে কি থাকবে, এখানে R2 থাকবে, এটা 1.6 এর স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কাছে R1 হয়ে যাবে। তাহলে কত আসবে, এটা 1.6কে যদি স্কোয়ার করো তাহলে আসবে 2.56 R1 আসবে। এটাকে শুধু লিখতে পারি R1 প্লাস 1.56 R1, তার মানে এই 1.56কে তুমি আসলে কি লিখতে পারো 156%, R2 ইকুয়াল টু R1 প্লাস 156% অফ R1। তাহলে এখানে আমি কী লিখবো, আমরা বলবো তাহলে ব্যাসার্ধ যে 156% বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো অর্থাৎ ব্যাসার্ধ 156% বাড়াতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে একটি রাস্তা 60 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, ওই স্থানে রাস্তাটি 6 মিটার চওড়া এবং ভিতরে কিনারা হতে বাইরে 0.6 মিটার উঁচু, সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া সম্ভব। তাহলে এখানে আমাকে বিটা বের করতে বলছে, কেমন সলিউশন করি আসো, খেয়াল করো। এখানে আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে কতটুকু 60 মিটার দেওয়া, চওড়া কতটুকু এক্স দেওয়া আছে হচ্ছে আমার 6 মিটার দেওয়া আছে, আর এইচ দেওয়া আছে কতটুকু, এখানে এইচ দেওয়া আছে 0.6 মিটার। আমাকে ভেলোসিটিটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে এখন আমরা সবাই জানি বি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু কত হয়, এইচ বাই এক্স হয়ে থাকে, ইকুয়াল টু হয়ে থাকে এইচ বাই এক্স, এইচ ডিভাইডেড বাই এক্স হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা যদি ভেলোসিটিটা বের করতে চাই, বি স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই এক্স ইন্টু আর জি হবে, এইচ বাই এক্স ইন্টু কত হবে এখানে আর জি হবে। তাহলে ভি ইকুয়াল টু কত হবে তখন সেই ক্ষেত্রে, ভি ইকুয়াল টু হবে এই যে রুট ওভার অফ এইচ বাই এক্স ইন্টু আর জি, রুট ওভার অফ এইচ বাই এক্স হবে এখানে ইন্টু হবে তোমার কাছে এখানে আর জি হবে। তাহলে এখন তুমি জাস্ট ভ্যালু বসাবা আর আনসার বের করবা, ঠিক আছে। ওকে, তাহলে আসে ভ্যালু বসাই আসো। তাহলে ভিটা কত আসে দেখি আসো, ভি ইকুয়াল টু হবে এইচ হচ্ছে কত, এইচ হচ্ছে 0.6, এইচ হচ্ছে তোমার 0.6, এক্স হচ্ছে তোমার 6, আর হচ্ছে তোমার 60, জি হচ্ছে তোমার 9.8। তাহলে এখান থেকে তুমি রুট ওভার করো এবং রুট ওভার করে আনসার বের করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার কাছে কিন্তু ভেলোসিটিটা ইজিলি চলে আসবে আনসার। ওকে, তাহলে এখানে আসবে কত, রুট ওভার অফ 0.6/6 ইন্টু 60 ইন্টু 9.8, তাহলে এটা আসছে 7.668 মিটার পার সেকেন্ড, 7.668 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ভেলোসিটির আনসার। সো এটাকে আমি বক্স করে দিচ্ছি এখানে, ওকে বক্স করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে তোমরা নেক্সটে চলে যাই আসো। দেখো এখানে আমাকে বলতেছে একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, পাদ্যের দূরত্ব হচ্ছে এতটুকু, ঘন্টায় এত বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে তোমার হচ্ছে যে আমাদের এই প্রয়োজনীয় ব্যাংকিংয়ের জন্য বাইরের লাইনকে বাইরের কত বেগে অত উঁচু রাখতে হবে, মানে এইচ বের করতে বলছে, বুঝছো। সোজা অঙ্ক, বাট এতবার পরীক্ষা আসে জন্য করে দিচ্ছি। যে বাঁকের ব্যাসার্ধ আর দেওয়া আছে কতটুকু, দেখো 250 মিটার। তারপর এখানে রেল লাইনের পাদ্যের মধ্যবর্তী দূরত্ব এক্স দেওয়া আছে কতটুকু, 1 মিটার। তারপরে এখানে তোমার ভেলোসিটি দেওয়া আছে কতটুকু, 50 মিটার পার আওয়ার। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা কিলোমিটার হবে, বুঝছো। এটা কি হবে এখানে, এটা কিলোমিটার হবে, এখানে 50 মিটার দিছে না, এটা হবে ঘন্টায় এত কিলোমিটার বেগে, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতাম তাহলে কী হইতো, এই যে আমার কাছে এখানে তাহলে 50কে, তাহলে তোমার কাছে এখানে 50টাকে তুমি তাহলে এখানে 1000 দিয়ে গুণ দাও, আর আওয়ারটাকে তুমি তাহলে 3600 দিয়ে ভাগ দাও, তাহলে কিন্তু মিটার পার সেকেন্ড চলে আসবে। তাহলে দেখো এটা কত আসে এখানে, এটা আসবে তোমার 50 গুণন 1000 বাই 3600
তাহলে এটা আসবে তোমার 13.889, তাহলে এটা আসছে 13.889 মিটার পার সেকেন্ড। তাহলে কতটুকু উঁচু রাখতে হবে এইচ বের করতে বসে, তাহলে তো খুব সোজা। তাহলে কী বের করবো এখন এখান থেকে, এই যে আমরা জানি এইচ বাই এক্স ইকুয়াল টু কত, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে আমরা এইচ বের করবো, তাহলে এখান থেকে যদি আমরা এইচ বের করতে চাই, এইচ ইকুয়াল টু আসবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি গুণন হচ্ছে এক্স। তাহলে জাস্ট এখন ভ্যালু বসানোর পালা। এইচ ইকুয়াল টু কত আসবে দেখো, এই যে যদি ভ্যালু বসাই দিই তাহলে ভি কত, ভি হচ্ছে 13.889 স্কোয়ার, আর এখানে কত, আর হচ্ছে তোমার 250, জি হচ্ছে তোমার 9.8, এক্স হচ্ছে তোমার এখানে 1। তাহলে এখান থেকে কিন্তু এইচটা বেরোয় আসবে। দেখো এটার স্কোয়ার করো ডিভাইডেড বাই 250 ইন্টু 9.8 করো, শেষ। তোমার চলে আসছে এখানে 0.0787, 0.0787 মিটার। তাহলে এইচ কিন্তু আমার এখানে বের হয়ে গেছে, যে বাইরের পার্টটা ভিতরের পার্ট থেকে কতটুখানি উপরে থাকবে এটা। তো এইচ এখানে বের হয়ে গেছে, বক্স করে দিছি। আর এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে। ওকে, চলো নেক্সটে চলে যাই। আসো, এখানে আমাকে বলছে একটি রাস্তা 100 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, চওড়া এতটুকু, এত উচ্চতা থাকলে কত বেগে নিরাপদে বাঁক নেওয়া যাবে, ভি বের করতে বলছে। ইজি অঙ্ক, বাট যেহেতু এই এডমিশন আসছে এই জন্য করাই দিচ্ছি। আর এখানে কতটুকু, আর এখানে হচ্ছে 100 মিটার, চওড়া এক্স দেওয়া আছে 5 মিটার, এটার যে এইচ দেওয়া আছে 50 সেন্টিমিটার, তার মানে 0.5 মিটার। তো এখানে কতটুকু ভেলোসিটি দিতে হবে সেটা বের করতে বলছে। তাহলে অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে কী করবা এখানে, ওই যে এইচ বাই এক্স ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি করবা। তাহলে ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু ওই এইচ বাই এক্স করে দিবা। তাহলে এখান থেকে দেখো আমাদের তাহলে ভি ইকুয়াল টু কত আসবে, এইচ বাই এক্স আসবে, আর ইন্টু এখানে আর জি আসবে, আর যেহেতু স্কোয়ার ছিল আর রুট ওভার হয়ে যাবে, তাই এখানে একটা রুট ওভার চলে আসবে, ঠিক আছে। স্কোয়ার থাকার কারণে এখানে একটা রুট ওভার চলে আসবে। ওকে, গুড। তাহলে এখন আমি যদি ভেলোসিটিটা বের করতে চাই, তাহলে ভেলোসিটি করলে দেখো কত আসবে, এইচ বাই এক্স। তো এইচ মানে কত, এইচ মানে 0.5, আর এক্স মানে তোমার 5, আর মানে তোমার এখানে হচ্ছে 100, জি মানে তোমার এখানে 9.8, আর এটাকে তুমি রুট ওভার করে দাও, তাইলে তোমার কাছে এখানে হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের ভিটা কত চলে আসতেছে, এখানে ভি চলে আসবে আমাদের কাছে। তাহলে এটা রুট ওভার অফ 0.5 ডিভাইডেড বাই 5 ইন্টু 9.8 ইন্টু 100, তাহলে আসছে 7 রুট ওভার 2 বা 9.899 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এটা কিন্তু ভেলোসিটি বের হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ভেলোসিটি বের হয়ে গেছে। ওকে, আমি বুঝতে পারছি, আশা করি আমরা সবাই বক্স করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আর অল্প কিছু ম্যাথ বাকি আছে, এরপরে কিন্তু আমরা তোমার এখানে সিকিউ সলভিংয়ে চলে যাব। দেখো কত ডিগ্রি কোণ আনতে হবে, তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া, দেখো এখানে দেখো আর দেওয়া আছে কতটুকু, 100 মিটার, তারপরে ভেলোসিটি দেওয়া আছে কতটুকু, 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে লিখতে পারি আমরা আসলে কত, দেখো এখানে যে মিটার পার সেকেন্ডে নিলে যে 60 গুণন 1000, তাহলে মিটারে চলে গেল, আর আওয়ারকে লিখতে পারি 3600 সেকেন্ডে চলে গেল। তাহলে কত আসবে দেখো, 60 গুণন 1000 বাই 3600, তাহলে এটা আসবে 16.67, 16.67 মিটার পার সেকেন্ড এটা আসছে। তারপরে আমার কাছে কি আসবে এখানে, এরপর আসবে তোমার থিটা বের করতে বসে, তাই না। তো টেন থিটা মানে কত আমরা জানি, টেন থিটা মানে জানি হচ্ছে আমরা এখানে ভি স্কোয়ার বাই আর জি। টেন থিটা মানে আমরা জানি হচ্ছে তোমার এখানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখান থেকে আমরা দেখো এই যে যদি ভ্যালুগুলো বসাই দিই, তাহলে কত আসবে এখানে আমাদের কাছে, ভি এর ভ্যালু অলরেডি আমরা পাইছি 16.67 স্কোয়ার করো, যদি আমার কাছে এখানে আনসার হিসেবে সেভ করা আছে ক্যালকুলেটারে অলরেডি। আর হচ্ছে তোমার 100, আর জি হচ্ছে তোমার 9.8। তাহলে এখান থেকে ট্যান থিটা বের করে থিটা বের করে ফেলো, ঠিক আছে। তাহলে আমি আনসার স্কোয়ার ডিভাইডেড বাই 100 গুণ 9.8, তাহলে এটাকে টেন ইনভার্স করে দাও, তাহলে আসছে 15.825 ডিগ্রি। কত আসছে এখানে, 15.825 ডিগ্রি, ঠিক আছে। এটা চলে আসছে আমার কাছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। তোমরা একটু মিলাই দেখিও আনসারগুলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, এক সেকেন্ড, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। এরপর রঙে যাই আসো আমরা এখানে। এরপর রঙে বলতেছে রেলের বাঁকের ব্যাসার্ধ 200 মিটার, আর দেওয়া আছে, পাদ্যর এক্স দেওয়া আছে, ভি দেওয়া আছে, কতটুকু উঁচু করতে হবে পারবা এগুলা। তাহলে এটা আমি তোমাদের বাড়ি কাজ দিচ্ছি, কাট করে আনি। আচ্ছা, এখানে থাকুক, এটা এখানে থাকুক, বাড়ি কাজ দিচ্ছি এখানে। ওকে, তাহলে এরপরটাতে যাই।
এটাকে চলো আমি কাট করে এখানে নিয়ে আসি, আসো কাট করলাম, এটাকে চলো এখানে আনি। এখানে বলতেছে এত মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো মোটরসাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্ব তলের সাথে এই যে তোমার এখানে আমাদের 30 ডিগ্রি কোণ তৈরি করবে। আচ্ছা, এটা একটু করে আমি তোমাকে দেখাই দিয়ে আসো যে এখানে আমাদের যে কনসেপ্টটা আছে সেটা কি, সেটা হচ্ছে এখানে থিটার ব্যাপারটা আমি তোমাকে একটু দেখাই দিই। থিটা কোনটাকে ধরছি দেখো তো একটু করে, যখন আমরা সবগুলো সূত্রের প্রমাণ পড়ছি থিটা আমরা কোনটাকে ধরছি, এখানে থিটা আমরা কোনটাকে ধরছি এটা একটু লক্ষ্য করার বিষয়। থিটা আমরা ধরছি সবসময় উলম্ব রেখার সাথে, কোনটা হচ্ছে থিটা সবসময় কি রেখার সাথে, উলম্ব রেখার সাথে। এখানে যদিও তুমি মনে হতে পারে ভাই কেন এখানে তো উলম্ব রেখা কোনটা, এটা থিটা ধরছে, এটা না 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 না, সবসময় মনে রাখবা এখানে তো সূত্র অনুযায়ী ঠিক আছে, এটা তুমি সাইন থিটার ক্ষেত্রে করছো, বাট সবসময় মনে রাখবা এখানে যে থিটা যেটা আছে থিটা, এই থিটা সবসময় আমরা উলম্ব রেখার সাথে হিসাব করি। কি মনে রাখবা এটা, এই থিটাটাকে আমরা সবসময় কিসের সাথে হিসাব করি, উলম্ব রেখার সাথে, উলম্ব রেখার সাথে উৎপন্ন কোণ। তাহলে থিটা সর্বদা কি বলতো, থিটা হচ্ছে সর্বদা উলম্ব রেখার সাথে উৎপন্ন কোণ। মানে তুমি যখন এখানে এই যে দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি লিখবা, তখন থিটা মানে থিটা সবসময় কী হবে বলতো, উলম্ব রেখার সাথে উৎপন্ন কোণ। এই যে দেখো আমরা এখানে থিটা যেটা সেটাকে সবসময় আমরা কী ধরছি, উলম্ব রেখার সাথে উৎপন্ন কোণ ধরছি, বুঝতে পারছি, এটা হচ্ছে উলম্ব রেখার সাথে উৎপন্ন কোণ। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ ওকে, আমরা এইখানে ছিলাম কোথায়, হ্যাঁ তো আমাকে উলম্ব তলের সাথে কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা কিন্তু সরাসরি থিটা। অনেক সময় চালাকি করে কি বলতে পারে অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি, তখন কিন্তু থিটা হবে 60 ডিগ্রি, বুঝতে পারছো, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে এখানে আমাকে ব্যাসার্ধ আর দেওয়া আছে, তো ভেলোসিটি ভি বের করতে বসে, এটা তো ইজিলি সবগুলো তুমি এখানে পারবা, এটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে, টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর যদি করে ফেলবা, ঠিক আছে। ওকে, তারপর এইটা আমাকে বলছে এত কেজি ভরের একটা রেলগাড়ি এত বিশাল ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বেগে ঘুরতেছে, কুচিল আছে। তারপরে বলতেছে এখানে তোমার কাছে আমার যদি পাদ্দুরের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার হয়, মানে এক্স 2 মিটার হয়, তাহলে এইচ কত হবে। তাহলে এটা পারবা, এটা বাড়ি কাজ দিচ্ছি, কাট করে আনি, এটা তাহলে তোমার এখানে এইখানে তুমি রেখে দিই, এটা তুমি বাড়ি কাজ করে ফেলিও, কেমন, এটা পারবা, ইজি অঙ্ক, এটা আমরা এখানে পারবো, ঠিক আছে। তাহলে আশা করি আমরা যা যা তোমাকে এখানে পড়াইছি সবই তুমি বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। মেবি কোয়েশ্চন সব সলভ করা শেষ, হ্যাঁ মেবি শেষ, এখন আমাদের সিকিউ সলভিং স্টার্ট হবে, কেমন। ওকে, তাহলে প্রথম সিকিউতে দেখো কী বলতেছো তোমাকে এখানে, যে আমাকে এখানে একটা বলতে আমি আগে প্রশ্নটা পড়ি, দেখো বলছে একটি বৃত্তাকার চাকতি এর তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ এবি অক্ষের সাপেক্ষে চিত্র 1 অনুযায়ী ঘুরতেছে, আবার চিত্র 2 অনুযায়ী চাকতিটির সাথে এই যে লম্বভাবে স্থাপিত এই XY অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। ওকে, ভালো কথা। তো প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ কত হবে সেই জিনিসটা আমার এখানে বের করতে বলছে। তো খেয়াল করে দেখো, প্রথমে অ্যাট ফার্স্ট তোমাকে আগে বুঝতে হবে এখানে যে অক্ষটা দেওয়া আছে সেটা কি জেড অক্ষ নাকি XY অক্ষ। কি বলছে দেখো, তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ, তাহলে অবভিয়াসলি তলের সাথে যে অক্ষটা লম্ব অক্ষ হয় সেটা কোন অক্ষ হয়, জেড অক্ষ হয়। তাহলে এবি অক্ষটা কিন্তু এই যে চাকতি, মানে এটা কিন্তু বৃত্তাকার চাকতি, বাট এটা জেড অক্ষ। তাহলে জেড অক্ষ হইলে জড়তার ভ্রামক কত হয় জানি, I = ½ mr² হয়, তোমাদেরকে শিখাইছে না সবগুলা। তাহলে এখানে আগে আইডেন্টিফাই করতে হবে তোমাকে অক্ষটা কোন কীরকম। তাহলে যদি সলিউশন করে দিয়ে আসো, আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি, দেখো সলিউশন আমরা একদম ধীরে সুস্থ করব, টেনশন নেওয়ার দরকার নেই। আমাকে এখানে বলছে চাকতি নিচ্ছ, তুমি এখানে দেখো, তুমি চাকতিটাকে যদি এখানে আনার চেষ্টা করি, আমি একটু চাকতিটাকে মানে আমাদের মতো করে আঁকিয়ে আসো, চাকতিটা এটা ধরো চাকতি, তো আমার এখানে অক্ষ কোনটা, অক্ষ কিন্তু হচ্ছে আমার এখানে এই যে তলের সাথে তলের মধ্যবিন্দুগামী এবং তলের সাথে কিন্তু লম্ব বরাবর, ঠিক আছে, তলের সাথে লম্ব বরাবর আছে। তাহলে এটা অবভিয়াসলি কোন অক্ষ বলো তো, অবভিয়াসলি জেড অক্ষ, এটা অবভিয়াসলি কোন অক্ষ, অবভিয়াসলি জেড অক্ষ, ঠিক আছে, এটা কিন্তু অবভিয়াসলি জেড অক্ষ। তো জেড অক্ষ হইলে এখানে IZ = কত হয়, এটা হয়ে থাকে তোমাদেরকে শিখেছিলাম ½ mr² হয়ে থাকে। এখন আমাকে বলছে প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, আগে একটা বানারটা করি, পর আমি গতে আমি মনোযোগ দিব। দেখো এখানে এমও দেওয়া আছে, আরও দেওয়া আছে, তাহলে আবার এইচও দেওয়া আছে পরবর্তীটার জন্য। তাহলে এখানে অ্যাট ফার্স্ট আমি তাহলে কী বের করে ফেলবো, এখানে আইটা আমরা বের করে ফেলতে পারি, অথবা আমরা আই করলে কী জানি mk² জানি। তাহলে চক্রগতি ব্যাসার্ধ বের করতে বসে তো বোথ সাইড থেকে তুমি কাটাকাটি করো, তাহলে k² করলে কী থাকবে তোমার কাছে, এখানে r²/2 থাকবে। তাহলে এখানে তোমার কাছে তুমি যদি এরপরে k বের করতে চাও, তাহলে k করলে কত থাকবে, r/√2 থাকবে। তাহলে এখন তুমি এখানে জাস্ট kটা বের করে ফেলো, তুমি কিন্তু দেওয়া আছে ম্যাম আছে অনেক কিছু লিখবা, আমি আর লিখতেছি না, এখানে r = কত দেওয়া
দেখো আর ইকুয়াল টু তোমার কাছে দেওয়া এখানে 0.5 মিটার, তাহলে আর এই ভ্যালু দেওয়া তোমার কাছে এখানে 0.5 মিটার, আর এটা হচ্ছে √2। তাহলে 0.5কে যদি √2 করে দিই তাহলে কিন্তু আমার ভ্যালু চলে আসবে। 0.5কে জাস্ট √2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার ভ্যালু চলে আসছে এখানে 0.353535, তাহলে 0.3535 মিটার। তাহলে চক্রগতির ব্যাসার্ধ চলে আসছে আমার কাছে। কেমন? তাহলে আশা করি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। আমি আর লিখতেছি না এত কিছু, তাহলে লিখবো অতএব চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। আমি আর এত কিছু লিখতেছি না। ওকে, সলিউশন করে দিছি। তাহলে গ আমাদের শেষ। ঘতে কি বলছে এখানে? কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। মানে এবি অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে নাকি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে? তোমাদেরকে আমি কি শিখাইছিলাম? যে অক্ষের সাপেক্ষে একদম প্রথম লেকচারে, জড়তার ভ্রামকের একদম প্রথম লেকচারে বলছিলাম যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কম হবে সেই অক্ষের সাপেক্ষে বস্তুকে ঘুরানো সহজ হবে, তাই না? এটা বলে আসছে অলরেডি তোমাদেরকে। তাহলে আমরা দুটো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবো, তবে বের করার পর আমরা বলবো যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কম সেটা সাপেক্ষে হচ্ছে আমাকে ঘুরানো সহজ হবে। তাহলে এখানে আমরা জানি, আমরা লিখবো কি এখানে সলিউশন যখন আমরা এখানে লিখবো, আমরা এট ফার্স্ট এখানে লিখবো আমরা জানি যে অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক কম হবে, বস্তুর জড়তার ভ্রামকের মান কম হবে সে অক্ষের সাপেক্ষে বস্তুকে ঘুরানো সহজ হবে। একদম প্রথমে বলছিলাম জড়তার ভ্রামকের একদম শুরুর দিকে সহজ হবে। তাহলে এখন দেখো আমার কাছে অক্ষ এখানে দুইটা, একটা হচ্ছে এবি অক্ষ, একটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ। তো আমি যদি চাকতিটা এখানে আরেকবার আঁকার চেষ্টা করি, দেখো তাহলে আমার কাছে এখানে আমাদের অক্ষটা কীরকম আছে? চাকতি হচ্ছে আমাদের এটা। তাহলে অ্যাট ফার্স্ট আমরা যদি অক্ষ আঁকি এখানে, আমাদের অক্ষটা কিন্তু প্রথমে আছে এবি অক্ষ, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। আর এই এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হয়? ওই যে দেখে আসছি হাফ এম আর স্কোয়ার। কোয়েশনে এম দেওয়া আছে কতটুকু? কোয়েশনে এম দেওয়া আছে 2 কেজি, আর ব্যাসার্ধ আর দেওয়া আছে কতটুকু? ব্যাসার্ধ আর দেওয়া আছে 0.5 মিটার, এইচ দেওয়া আছে কতটুকু? এইচ দেওয়া আছে তোমার কাছে এখানে কিন্তু 0.25 মিটার। আর আরেকটা এখান থেকে এম অফ আই অফ আইবিটা বের করে ফেলতে পারি। তাহলে হাফ বসাইলাম, তাহলে এম হচ্ছে 2 কেজি আর হচ্ছে তোমার 0.5 স্কোয়ার। তাহলে এখানে 0.5 স্কোয়ার করলে কত চলে আসবে এখানে বলো? 0.25 চলে আসবে, কারণ 2 তো কাটা যাবে এখানে। 0.25 কেজি মিটার স্কোয়ার চলে আসছে। এটা কোনটা আসছে বলো? এখানে এটা চলে আসছে আমার কাছে আই অফ এ বির ভ্যালুটা চলে আসছে। তাহলে এটা চলে আসছে আমার আই অফ এ বি ভ্যালু চলে আসছে। এবার আসো আরেকটা যেটা আছে অক্ষ আমাদের, সেটা কোনটা? এইটা এইটুকু দূরে আছে, যেটাকে আমরা আই অফ এক্স, মানে এখানে আমরা কোনটা বলতেছি সেটাকে আমরা বলতেছি আই অফ এক্স ওয়াই। এই যে খেয়াল করে দেখো, এই অক্ষটাকে আমরা কি বলতেছি? আই অফ এক্স ওয়াই বলতেছি, ঠিক আছে? যেটা এইচ একক দূরত্বে আছে, তাহলে এটা এক্স ওয়াই। তাহলে এই দূরত্বটা কতটুকু? এই ভার কেন্দ্র থেকে এখানে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করবো এইচ। তাহলে এখান থেকে যদি আমরা আই অফ এক্স ওয়াইটা বের করতে চাই, তাহলে এটা আসবে আই অফ এ বি প্লাস এম এইচ স্কোয়ার। তাহলে আই অফ এ বিটা কত? 0.25, এম এখানে 2, এইচ এখানে 0.25 স্কোয়ার। তাহলে দেখো এখানে কত আসবে? এটা 0.25 প্লাস 2 গুণন 0.25 স্কোয়ার, তাহলে এটা আসছে 0.375 মিটার। তাইলে আমরা এখানে বলতে পারি যে আই এক্স ওয়াই, এখানে আমরা বলতে পারি আই অথবা আই অফ এ বি লেস দেন আই অফ এক্স ওয়াই। তো যেহেতু এবিটা হচ্ছে আই অফ এবিটা হচ্ছে কম, তাহলে এবি অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে। আমাকে কিন্তু এটাই জিজ্ঞেস করছে যে কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে, তাহলে আমি বলবো অর্থাৎ এবি অক্ষের সাপেক্ষে চাকতিকে ঘুরানো সহজ হবে। এবি অক্ষের সাপেক্ষে চাকতি ঘুরানো সহজ হবে, ঠিক আছে? হোপফুলি সবাই বুঝতে পারছে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু ঘ নাম্বারটা শেষ। তাহলে চলো নেক্সট সিকিউতে চলে যাই। নেক্সট সিকিউ আমাকে বলতেছে এখানে যে আমার একটা দণ্ড দেওয়া আছে, একটা এবি দণ্ড, যেটার মধ্যবিন্দুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.5 মিটার,
উপরে চিত্রে সরু এবং সুষম দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে AB = 1 মিটার এবং ভর দেওয়া আছে। দণ্ডটি তার দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী PQ অক্ষের সাপেক্ষে সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান অবস্থায় আছে। উদ্দীপকের দণ্ডটির জড়তার ভ্রামক বের করো। অক্ষ স্পেসিফিক্যালি বলে নাই, আর এখানে প্রশ্নে অক্ষ বলছে কোনটা, PQ অক্ষকে। তাহলে PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবো, যেটা থেকে ইজি জিনিস আর হইতেই পারে না। সেটা কোনটা? সেটা হইতেছে তোমার কাছে এখানে আমাদের ওই যে 1/12 ml²। ঠিক আছে, 1/12 ml²। তাহলে চলো আমরা গ নাম্বারটাকে বের করে ফেলি। দুনিয়ার ইজি এটা। তাহলে আমার কাছে এখানে আমাকে কি বের করতে বলছে? গ নাম্বার বের করতেছি। কেমন? গ। খেয়াল করো, এখানে আমার কাছে m দেওয়া আছে কতটুকু, ভর দেওয়া আছে 2 কেজি, দণ্ডের দৈর্ঘ্য কতটুকু, l দেওয়া আছে কতটুকু, l দেওয়া আছে 1 মিটার। তাহলে এখানে অ্যাকচুয়ালি বের করতে বলছে I of PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেটা হবে 1/12 ml²। তাহলে 1/12 m কত এখানে, m হচ্ছে তোমার কাছে দেওয়া 2 কেজি, l কত এখানে, l হচ্ছে 1 দেওয়া। তাহলে কত আসবে? 1/6 আসবে, 1/6 কেজি মিটার², 1/6 কেজি মিটার²। তাহলে 1/6 কত আসছে এটা? কেজি মিটার², কেজি মিটার²। এটা হচ্ছে তোমার কি বলতো এখানে I of PQ, অর্থাৎ PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করে ফেলছি আমরা। তুমি কিন্তু দেওয়া আছে একটু অঙ্কটা বড় বানাইতে হবে, ঠিক আছে, একটু মানে লিখতে হবে আর কি বড় করে, প্রমাণ করার দরকার নেই, সূত্র প্রমাণের দরকার নেই। আচ্ছা, তাহলে গ নাম্বার শেষ। এরপরে বলছে উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু ও হতে এ বিন্দুতে নিয়ে আসলে চক্রগতির ব্যাসার্ধে কিরূপ পরিবর্তন হবে। তাহলে ও বিন্দু থাকলে চক্রগতির ব্যাসার্ধ কত দেখতে হবে, আর এ বিন্দু থাকলে চক্রগতির ব্যাসার্ধ কত সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাট ফার্স্ট সলিউশন করবো আসলে ঘ নাম্বারটা। এই টাইপের অঙ্ক তোমাকে দেখো আমি করাইছি। তাহলে এখানে আমি যদি বলি তোমাকে এরকম যে ঘূর্ণন অক্ষ ও বিন্দুতে থাকলে, বা ঘূর্ণন অক্ষ ও বিন্দুতে থাকলে সেই অবস্থায় আমার এই যে জড়তার ভ্রামকটা কত হয়ে থাকে, জড়তার ভ্রামক হয়ে থাকে তোমার ml²/12 হয়ে থাকে, ml² কত হয়ে থাকে, 12 হয়ে থাকে। আর এই সময় ধরো চক্রগতির ব্যাসার্ধ mk1² হয়। তাহলে এখান থেকে আমরা k1টা ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে k1টা কত আসবে বলো তো? এখানে আমি তো ডাইরেক্ট কাটাকাটি করে দিচ্ছি, কাটা আর √/, করে দিলে l/√12 থাকবে, l/, কত থাকবে, √12 থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম। তারপর তোমাকে আমি যদি 2 নম্বরে দেখি, এবার আমি গুণনকটাকে কোথায় নিয়ে আসছি, এ বিন্দুতে নিয়ে আসছি। গুণনকে এ বিন্দুতে আনা মানে এক প্রান্তে নিয়ে আসা, আর এক প্রান্তে নিয়ে আসলে কি হয়, ml²/3 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে গুণনকটাকে এক প্রান্তে নিয়ে আসি, তাহলে আমি এখানে বলতে পারি ঘূর্ণন অক্ষকে এ বিন্দুতে আনা হলে, ঘূর্ণন অক্ষকে এ বিন্দুতে আনা হলে, এ বিন্দুতে আনা হলে সেই অবস্থায় আমাকে একটু করে বলো তো তোমার জড়তার ভ্রামক কত হবে? জড়তার ভ্রামক হবে 1/3 ml², আর এই সময় চক্রগতির ব্যাসার্ধ হবে mk2²। তাহলে এইখান থেকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, k2 এটা ইকুয়াল টু কত পাবে, mm কাটা যাবে, l/√3 থাকবে। তাহলে এটা হবে তোমার 2 নাম্বার। এখন তোমাকে বলছে চক্রগতির ব্যাসার্ধ কিরূপ পরিবর্তন হবে, বাড়বে নাকি কমবে, বা কত পার্সেন্ট বাড়বে কত পার্সেন্ট কমবে সেটা এখানে বলতে বলছে। তাহলে এখন দেখো, তাহলে আমি যখন এখানে এই যে 2কে যদি 1 দিয়ে ডিভাইড করি, তাহলে যদি আমি একটু করে লিখি এখানে 2 ডিভাইডেড বাই যদি 1 করে দিই, তাহলে কি পাচ্ছি দেখো তো এখানে, তাহলে পাবো এখানে আমি k2/k1 পাবো, k2/, এখানে আমি k1 পাবো, আর এখানে কত পাবো দেখো, k2 মানে কত, l/√3, আর এটা মানে l/√12 হয়েছে। তাহলে কত আসবে এখানে, এখানে হয়ে যাবে তোমার এটা আলটিমেটলি √টা এখানে উপরে উঠে যাবে, 12 উপরে উঠবে, 3 নিচে থাকবে, কি উপরে উঠবে, 12 উপরে উঠবে, আর 3টা তোমার নিচে আছে এখানে। তাহলে এখানে 4 আসবে, 4 কে √, করে দিলে 2 থাকবে। তাহলে এখানে কি আছে, k2 ইকুয়াল টু হয়ে গেছে 2 টাইমস k1। তার মানে আমি বলতে পারি চক্রগতির ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি ঘূর্ণন অক্ষ ও বিন্দু থেকে এ বিন্দুতে স্থানান্তরিত হলে চক্রগতির ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব অর্থাৎ ঘূর্ণন অক্ষ ও বিন্দু হতে এ বিন্দুতে নিয়ে আসলে, চক্রগতির ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যাবে।
শেষ। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু এখানে এটা ঘ নাম্বারটাও করে ফেলছি। তাহলে চলো নেক্সট সিকিউতে যাই। নেক্সট সিকিউতে আমাকে কি বলতেছে এখানে, চিত্রের সিলিন্ডার আকৃতি, দণ্ডের ভর দেওয়া আছে 5 কেজি, আর এরপর বলছে ব্যাসার্ধ দেওয়া আছে এতটুকু, উভয় চিত্রের দণ্ড গুণনক্ষ সাপেক্ষে, উভয় চিত্রের দণ্ড গুণনক্ষের সাপেক্ষে 1 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরছে। উদ্দীপকের কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে? খেয়াল করো, চলো আগে কনসেপ্টটা তোমাকে আলোচনা করি। দেখো, আমি তোমাকে বলছি একটা জিনিস, যদি আই এটা যদি কম হয় তাহলে ঘুরানো সহজ, ঘুরানো সহজ। তাহলে যেই জিনিসটাকে ঘুরানো সহজ সেই জিনিসটাকে থামানো সহজ, সেই জিনিসটাকে কি সহজ? থামানো সহজ। আর আয় যদি বেশি হয় সেটাকে ঘুরানো কঠিন, ঘুরানো কঠিন। আর যে জিনিসটাকে ঘুরানো কঠিন সেটাকে থামানোও কিন্তু কঠিন হবে। কোয়েশ্চেন হচ্ছে কেন? কোয়েশ্চেন হচ্ছে কেন? খেয়াল করো, কিছু জিনিস আছে, সেটা কি, যার আয় বড়, যার আয় বড় তার কৌণিক গতিশক্তি বেশি হবে, টর্ক বেশি হবে। তার দেখো তাহলে কী কী বড় হবে, দেখো এল ইকুয়াল টু আই ওমেগা হয়, তারপরে টাউ ইকুয়াল টু কী হয়, টাউ ইকুয়াল টু আই আলফা হয়, তারপরে তোমার কাছে ই কে ইকুয়াল টু কী হয়, ই কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার হয়। তাহলে সেই ক্ষেত্রে আই বড় হইলে এলও বড় হবে, টাও বড় হবে, ই কেও বড় হবে। তাহলে যার ঘূর্ণন গতিশক্তি বেশি তাকে থামানো কিন্তু কঠিন। তাই একটা জিনিস মনে রাখবা, যার আই ছোট তাকে নিয়ে মাথা ব্যথাও কম, অর্থাৎ তাকে ঘুরানো সহজ। আর যে জিনিসটাকে ঘুরানো সহজ সেই জিনিসটাকে থামানো সহজ। আর যার আই বড় তাকে ঘুরানো কঠিন, এবং একবার যদি সে ঘুরে তাহলে তাকে থামানোও কঠিন। কেন? কারণ তার কিন্তু ঘূর্ণন গতিশক্তি বেশি থাকে, কৌণিক ভরবেগ বেশি থাকবে, টর্কও বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাকে বলছে এখানে কি, দেখো আমাকে কোশ্চনে বলতেছে যে কোনটাকে থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে। তাহলে যার আয় বড় হবে তাকে থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে। এখন এখানে খেয়াল করে দেখো, যেখানে কোন দণ্ডটি লিখছে, এটা দণ্ডটি না হবে, বলতে হবে কোন সিলিন্ডারটি থামাতে। এটা একটু কোশ্চেন টাইপিং মিস্টেক আছে, এটা হবে কি, কোন সিলিন্ডারটি থামাতে, কোন সিলিন্ডারটি। এখানে দুইটা সিলিন্ডারের কথা বলছে, কোন সিলিন্ডারটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে। তো একটাতে অক্ষ দিছে এখানে কোনটা, এ বি অক্ষ, আর একটাতে অক্ষ হচ্ছে এই অক্ষটা, যেটা ভারকেন্দ্র থেকে 50 সেন্টিমিটার দূরে আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে অ্যাট ফার্স্ট এখানে আমাকে আরেকটা জিনিস যেটা কনফিউশন রাখছে, সেটা হচ্ছে কি, সিলিন্ডারটা কোন টাইপের সিলিন্ডার সেটা বলে নাই, নিরেট সিলিন্ডার নাকি ফাঁপা সিলিন্ডার। তাহলে আমি বলছিলাম যদি তোমাকে সিলিন্ডার এরকম বলা না থাকে তুমি কি ধরে নিবা, নিরেট সিলিন্ডার ধরে নিবা। তাহলে চলো সলিউশন করি আসে, এটাও তাহলে আমরা পারবো। তাহলে ঘ, তাহলে এখানে আমি লিখবো ধরি সিলিন্ডার দ্বয় নিরেট সিলিন্ডার, ধরি সিলিন্ডার দ্বয় নিরেট সিলিন্ডার, সিলিন্ডার দ্বয় নিরেট নিরেট সিলিন্ডার, সিলিন্ডার। তাহলে আমরা এখানে অ্যাট ফার্স্ট আগে আমি থিওরিটা লিখে দিব। আমরা জানি, আমরা লিখবো আমরা জানি জড়তার ভ্রামক বেশি হলে, জড়তার ভ্রামক বেশি হলে কৌণিক গতিশক্তির মানও বৃদ্ধি পায়, বা কৌণিক গতিশক্তির মানও বেশি থাকে, কৌণিক গতিশক্তির মানও বেশি থাকে, ফলে বস্তুর ঘূর্ণন থামানো কঠিন, বস্তুর ঘূর্ণন থামানো কঠিন, বা অধিক বাধার সম্মুখীন হতে হয়। কেমন? তো চলো আমি তোমাকে দেখাই আসো। তাহলে এখানে আমি যদি সিলিন্ডার টাকার চেষ্টা করি, তাহলে এখানে দেখো আমার কাছে যে সিলিন্ডারটা এখানে আসছে, আমি যদি নর্মালি এঁকে দিয়ে আসো সমস্যা নেই। এটা ধরো দেখো আমার সিলিন্ডার, ওকে। তো আমি সিলিন্ডারের মুখটাকে চলে এখানে আঁকি আসো, ওকে। এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের মুখ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিলিন্ডারের মুখ। তো এটা আমাদের একটা সিলিন্ডার, আর আমাদের অপর সিলিন্ডারটা কোন দিকে হবে, আরেকটা সিলিন্ডার যেটা আছে আমাদের সেটা হচ্ছে এদিকে। দুটো সিলিন্ডারের মধ্যে কাহিনীর একটু লক্ষ্য করে দেখো, প্রথম যে সিলিন্ডারটা আছে তার কিন্তু অক্ষ কিন্তু কোনটা বলছে, তার অক্ষ বলছে একদম মিড পয়েন্ট দিয়ে গেছে, এ বি অক্ষটা একদম মিড পয়েন্ট দিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের এ বি অক্ষ। আর পরের সিলিন্ডারের জন্য অক্ষ কিন্তু বলছে এইটা। ঠিক আছে, পরের সিলিন্ডারের জন্য অক্ষ কিন্তু বলছে আমাদের এইটা, যেটা
এই মিড পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে? মিড পয়েন্ট থেকে কিন্তু আমাদের 50 সেন্টিমিটার দূরে ছিল, দেখো 50 সেন্টিমিটার দূরে ছিল, ঠিক আছে। তাহলে এই দূরত্বটা কত দেওয়া আছে এখানে? এই মানে যেটা এইচ হিসেবে কাজ করতেছে এটা দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে এখন দেখো এটাকে যদি আমি সিডি অক্ষ নাম দিই, তো প্রথম ক্ষেত্রে আমি যদি এখানে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করি, তাহলে এখানে কি হবে তোমার? তাহলে এখানে হবে তোমার কাছে হাফ এম আর স্কোয়ার হবে। নিরেট সিলিন্ডার এটা হয়, হাফ এম আর স্কোয়ার হয়। তাহলে আই ইকুয়াল টু কত আসবে? দেখো হাফ এমটা কত বলো তো? এখানে সিলিন্ডারের এখানে ভর কি দেওয়া আছে? ভর দেওয়া আছে 5 কেজি আর ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে ভর দেওয়া আছে আমার কতটুকু? 5 কেজি, 5 কেজি না? হ্যাঁ 5 কেজি, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে ভর আসবে কত? 5, ব্যাসার্ধ 10 মানে 0.1 স্কোয়ার। তাহলে আই ইকুয়াল তখন কত চলে আসবে? এটা আই অফ এ বি হবে আসলে অ্যাকচুয়ালি, কেমন? এটা আই অফ এ বি হবে, এটা হবে আই অফ এ বি। তাহলে দেখো সেই ক্ষেত্রে আই অফ এ বিটা তোমার কাছে এখানে কত আসবে? এটা আসবে তোমার কাছে 0.5 গুণন 0.1 স্কোয়ার। তাহলে এটা আসছে 0.025 কেজি মিটার স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এখানে আই অফ সিডি বের করতে চাই, তাহলে কত আসবে? আই অফ জি প্লাস এম এইচ স্কোয়ার, আর আই অফ জি হচ্ছে হাফ এম আর স্কোয়ার, আর এটা হচ্ছে এম, এইচ মানে হচ্ছে 0.5 এটার স্কোয়ার, আর হাফ এম আর স্কোয়ার এখানে কত বলো তো? এখানে হাফ এম আর স্কোয়ার তোমার কাছে কত চলে আসছে? এই যে 0.025, আর এম মানে তোমার কাছে 5, আর এইচ মানে কত? এখানে এইচ মানে 0.5 এর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আসলে আই অফ সিডি দেখো কত চলে আসছে? এটা আই অফ সিডি এটা আসছে 0.0205 ইন্টু 0.5 এর স্কোয়ার, তাহলে আসছে 1.275 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমরা বলবো যে দ্বিতীয় ক্ষেত্রে আমার এখানে তোমার সিলিন্ডারকে থামাতে অধিক টর্ক এবং অধিক মানে তোমার আলটিমেটলি এখানে আই যেহেতু বেশি, মানে আমরা এখানে বলতে পারি আই অফ সিডি গ্রেটার দেন আই অফ এ বি। তাহলে আমাকে কোশ্চেন করছিল কি? উদ্দীপকের কোন সিলিন্ডারটি? তাহলে দ্বিতীয় সিলিন্ডারটি বা চিত্র 2 এর সিলিন্ডারটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে। তাহলে লিখবো আমরা এখানে অর্থাৎ চিত্র 2 এর সিলিন্ডারটি, ব্যাখ্যা বলে দিতে পারো এখানে টর্ক বেশি হবে, কৌণিক গতিশক্তি বেশি হবে, থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে, অধিক বাধার সম্মুখীন হতে হবে। ক্লিয়ার? আশা করি সবাই জিনিসটা এখানে ক্লিয়ার। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, এটা তো শেষ আমাদের কাছে, নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে চিত্র 1-এ একটি বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে পাতের অবিলম্বভাবে এবি অক্ষদণ্ডটি এবং চিত্র 2-এ চাকতির পাতের সমতলে ব্যাসের মধ্যে দিয়ে পিকিউ অক্ষদণ্ডটি আছে। খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো। তাহলে এবি যেটা আছে সেটা কিভাবে আছে? চাকতির কেন্দ্র দিয়ে পাতের অবিলম্বভাবে। তাহলে এবিটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি জেড অক্ষ, আর পিকিউটা কিভাবে আছে? সমতলে আছে। তাহলে পিকিউটা হচ্ছে হয় এক্স অক্ষ নাহলে ওয়াই অক্ষ। তাহলে পিকিউর সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? পিকিউর সাপেক্ষে জড়তার ভ্রামক হবে 1/4 এম আর স্কোয়ার, আর এবি সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? 1/2 এম আর স্কোয়ার। দেখো জিনিসটা ধরতে পারতেছো কিনা? তাহলে এখন আমাকে বলতেছে গ নাম্বার কোয়েশ্চনে এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক নির্ণয় করো। দুনিয়ার ইজি, এটা তো আমি বের করে দিয়েছি, হাফ এম আর স্কোয়ার, এমও দেওয়া আরও দেওয়া আছে। তাহলে এটা কোনো কঠিন কোয়েশ্চন হয়েছে না? এই কোয়েশ্চন তো একদম ইজি। সলিউশন গ। তাহলে এখানে আমাকে এবি অক্ষের সাপেক্ষে বের করতে বলছে, সেটা হবে বলতে হবে, তুমি লিখবে এখানে জেড অক্ষের সাপেক্ষে আমরা জানি হাফ, প্রমাণ করার দরকার নেই, হাফ এম আর স্কোয়ার হয়ে থাকে। তাহলে এখানে কত হবে? এখানে হাফ এম দেওয়া আছে কতটুকু? 2 কেজি, আর দেওয়া আছে কতটুকু? 1 স্কোয়ার। তাহলে শুধুমাত্র 1 আসবে, 1 কেজি মিটার স্কোয়ার। আমি আর দেওয়া আছে লিখতেছি না, তুমি লিখবে এখানে ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এই যে আমার এখানে যেটা লম্ব অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক হয়ে থাকে হাফ এম আর স্কোয়ার। তোমাকে মেনলি তোমাকে ধরতে হবে যে কোন অক্ষটা বলছে, এক্স অক্ষ বলছে নাকি ওয়াই অক্ষ বলছে নাকি জেড অক্ষ বলছে। আমি তোমাদেরকে শিখাইছি কি যদি কখনো কি হয়
আমার যদি তলের লম্ব বরাবর বলে তাহলে অবভিয়াসলি সেটা কি হবে, অবভিয়াসলি সেটা হবে হচ্ছে আমাদের জেড অক্ষ। আর তল বরাবর বললে সেটা হয় এক্স অক্ষ নিতে পারো, ওয়াই অক্ষ নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো আমাদের এখানে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি। নেক্সটে চলে যাই, তাহলে এটা আমাদের শেষ কিন্তু আনসার। চলো নেক্সটে বলতেছে এই চিত্রে 500 গ্রাম ভরের এবি সরুদণ্ডটি এর দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে লম্বভাবে গমনকারী অক্ষ পিকিউ এর সাপেক্ষে প্রতি মিনিটে 30 বার করে ঘুরছে। এক্স ওয়াই অথবা পিকিউ কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক বেশি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পিকিউটাকে যদিও এক প্রান্তে আঁকছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু বলে দিছে পিকিউটা কীভাবে গেছে, মধ্যবিন্দুতে লম্বভাবে গমনকারী অক্ষ পিকিউ। তাহলে পিকিউ কিন্তু অ্যাকচুয়ালি মিড পয়েন্ট দিয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি যদিও এটা মিড পয়েন্ট দেখে মনে হচ্ছে না, বাট এটা কিন্তু মিড পয়েন্ট। এটাই কিন্তু কি পয়েন্ট, মিড পয়েন্ট, কারণ কোয়েশ্চন অনুযায়ী এটা মিড পয়েন্ট। এখানে তাহলে চিত্রটা মানে গোজামিল দিয়ে আঁকছে, ঠিক আছে। তাহলে মিড পয়েন্টের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক বের করতে হবে, আর এক্স ওয়াই সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে, তারপর বাকিটা আমি অলরেডি পারবো। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো এখানে, সেটা হচ্ছে আমাদের দণ্ডের দৈর্ঘ্যটা কত হবে। সলিউশন যদি করি আমরা এখানে, আমাকে আসলে অ্যাকচুয়ালি দুটো জড়তার ভ্রামক বের করতে হবে। সলিউশন করবো, তাহলে এখানে আমাকে বলো দণ্ডের দৈর্ঘ্য কত হবে, এল ইকুয়াল টু কত হবে, মধ্যবিন্দু দূরত্ব যদি 50 সেন্টিমিটার হয়, এটাকে 2 দিয়ে গুণ করে দিব, তাহলে হবে 100 সেন্টিমিটার হবে দণ্ডের দৈর্ঘ্য, তার মানে হবে 1 মিটার। তো বলছে কোনটা সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে, তাহলে আমরা এক্স ওয়াই এর সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই অফ এক্স ওয়াই, তুমি কিন্তু বাংলায় লিখবা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হবে 1/3 এম এল স্কোয়ার। আর এম কিন্তু আমাকে দেওয়াই আছে 500 গ্রাম, তাহলে 1/3 এম মানে কত 0.5 কেজি, এল মানে এখানে 1 এর স্কোয়ার। তাহলে এখানে কত আসবে দেখো, এটা আসবে তোমার 1/3, তারপরে তোমার এখানে 0.5, তাহলে এটা আসবে 1/6 বা 0.16667 কেজি মিটার স্কোয়ার। আর আই অফ পি কিউ কত আসবে, এটা তো মধ্যবিন্দুগামী, তাহলে 1/12 এম এল স্কোয়ার। ভাই কেউ এখান থেকে ধোকা খাইও না, প্রশ্ন কিন্তু বলেই দিচ্ছে এটা কিন্তু মধ্যবিন্দু দিয়ে, এটা দেখে কিন্তু মিড পয়েন্ট মনে হচ্ছে না, বাট এটা মিড পয়েন্ট। 1/12 মানে চিত্র আগাতে ভুল করছে আর কি, 0.5 আর হচ্ছে 1 এর স্কোয়ার। তাহলে কত আসবে দেখো 1/12 ইন্টু 0.5, তাহলে আসছে 0.04167 কেজি মিটার স্কোয়ার। কোনটা সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হচ্ছে, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, সুতরাং এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি, দণ্ডটির জড়তার ভ্রামক বেশি, দণ্ডটির জড়তার ভ্রামক বেশি। আমি আশা করতেছি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, শেষ এটা। তাহলে চলো এরপর অঙ্কে চলে যাই আমরা। আসো এরপর অঙ্ক আমাকে বলতেছে একটা সুষম দণ্ডের চিত্র একের সাহায্যে একটি সুষম চাকতি তৈরি করা হলো, মানে দণ্ডটাকে আমি গলায়ে ধরে থাকে আমি এটা চাকতিটা তৈরি করছি, ঠিক আছে। চিত্র একের মানে এই চিত্র একের পিকিউ অক্ষের সাপেক্ষে মানে এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। এলও দেওয়া আছে, এমও দেওয়া আছে, দুনিয়ার ইজি, এটা 1/3 এম এল স্কোয়ার করে ফেলবো, তাহলেই হবে। তাহলে চলো সলিউশন করে দিয়ে আসো এখানে। সলিউশন আমার কাছে কী কী দেওয়া আছে দেখো, এম দেওয়া আছে কত, এম দেওয়া আছে তোমার কাছে এখানে 0.5 কেজি দেওয়া আছে, দণ্ডের দৈর্ঘ্য এল দেওয়া আছে কতটুকু 60 সেন্টিমিটার, তার মানে তোমার কাছে এখানে 0.6 মিটার দেওয়া আছে। তো অ্যাট ফার্স্ট পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই পিকিউ, তাহলে কত হবে সেটা 1/3 এম এল স্কোয়ার হবে। তাহলে এখানে আসবে 1/3 আসবে, এম তোমার 0.5, এল স্কোয়ার মানে হচ্ছে 0.6 এর স্কোয়ার হবে। তাহলে দেখো এটা কত আসছে এখানে, এখানে আসছে 1/3 ইন্টু 0.5 ইন্টু 0.6 এর স্কোয়ার, তাহলে আসছে 0.06 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, আমি বক্স করে দিচ্ছি আসো। ওকে, তাহলে এই জিনিসটাকে আমি এখানে বক্স করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা সবাই আমরা এখানে বুঝতে পারছি, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। এরপরের অঙ্ক আমাকে কী বলছে, চাকতিটির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। আচ্ছা, চাকতিটির যে পরিধি আছে তার মানে 2πr, এটা দণ্ডের দৈর্ঘ্যের সমান, তাহলে এখান থেকে আমাকে আর বের করতে হবে, কেমন, তাহলে এখানে আমাকে আগে আর বের করতে হবে। তাহলে 2πr এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য এল এর সমান, তাহলে এল হচ্ছে কত 0.6, তাহলে এখান থেকে আমরা আর বের করে ফেলতে পারবো, তাহলে সেটা আসবে কত 0.6 ডিভাইডেড বাই হচ্ছে 2π, 0.6 ডিভাইডেড বাই 2π আসছে। আচ্ছা, এটা থাকুক এখানে,
তারপর এত মিটার আসছে। তাহলে খেয়াল করে দেখো এখানে যে অক্ষটা দিছে সেটা কীরকম অক্ষ, এটা কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ নাকি জেড অক্ষ? দেখো যদি এই লাইনটা পুরা থাকতো তাহলে আমি সেটাকে বুঝতাম ওয়াই অক্ষ, বাট এখানে দেখাচ্ছি কীরকম এই লাইনটা এখানে এই অক্ষটা এখানে আসছে, ছিদ্র দিয়ে ঢুকে এখানে নিচে দিয়ে বের হয়েছে, তার মানে এটা হচ্ছে জেড অক্ষ। মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যদি এরকম হইতো, খেয়াল করে দেখো, যদি তোমার এই ধরো তুমি চাকতি নিছো, চাকতি নেওয়ার পরে তোমার যদি অক্ষটা এভাবে থাকতো, এভাবে যদি অক্ষটা থাকতো তাহলে তুমি বুঝতো এটা হচ্ছে ওয়াই অক্ষ, বাট অক্ষটা দেখো কিভাবে আছে, এখানে একটা বিন্দুতে প্রবেশ করছে আর নিচ দিক দিয়ে বেরিয়েছে, তাহলে এটা হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়? আই ইকুয়াল টু হয়ে থাকে হাফ এম আর স্কোয়ার। তাহলে আই পি ড্যাশ কিউ ড্যাশ এটা এগুলো কত হবে? হাফ এম আর স্কোয়ার হবে। ক্লিয়ার? হাফ এম আর স্কোয়ার হবে। এখন এখানে এম তুমি কত বসাবা? যেহেতু এই দণ্ডটাকে গলায়ই তো তুমি কী করছো, দণ্ডটার সাহায্যে চাকতি তৈরি করছো, তাহলে দণ্ডের ভর যা চাকতির ভরও তাই হবে, কারণ দণ্ডটাকে আমি কিন্তু গলায়ে চাকতিটা পাইছি। তাহলে এখানে চাকতির ভরও কত হবে? চাকতির ভরও হবে 1 এম, এখানে কত বলো তো? চাকতির এখানে ভর হবে 0.5 আর এখানে কত? 0.6 ডিভাইডেড বাই টোয়াইস পাই, তার উপর হচ্ছে স্কোয়ার আছে। তাহলে এখান থেকে দেখো আই পি কিউ পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে এটা কত আসতেছে? 1/2 0.5 ইন্টু 0.5 ইন্টু তোমার এখানে আসবে 0.6 ডিভাইডেড বাই টোয়াইস পাই, তারপরে এখানে আসবে স্কোয়ার। তাহলে এটা আসছে আমাদের 2.2797, তাহলে এটা আসছে 2.2797 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি মিটার স্কোয়ার। তাহলে এখানে কি না বলো তো, যে চাকতি মানে এখানে তোমার কিন্তু আমাদের এখানে এই যে জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, জড়তার ভ্রামক এখানে কী হবে? ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, ওকে। তাহলে আনসার বেরিয়ে গেছে আমরা এখানে। তাহলে আমরা এখানে বলবো যে এখানে আমাদের আই পি কিউ ইজ নট ইকুয়াল টু আই ড্যাশ আই পিউ ড্যাশ কিউ ড্যাশ, অর্থাৎ চাকতিটির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলেও উভয় জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো জিনিসটা, যেখানে আমরা লিখবো আই পি কিউ ইজ নট ইকুয়াল টু আই অফ পি ড্যাশ কিউ ড্যাশ, অর্থাৎ চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলেও উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন হবে। জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার আমরা জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। এটাকে চলে উপরে তুলে দিয়ে আসো, যেহেতু এখানে জায়গা আছে। পরের সিকিউটাকে আমি এক কাজ করি এই জায়গায় নিয়ে আসি, আসো। ওকে, পরের সিকিউটাকে চলো আমি এই জায়গায় আগের পৃষ্ঠা নিয়ে আসি, আসো। এটাকে কাট করলাম, এটাকে চলো এখানে নিয়ে আসি, পেস্ট করে দিই। ওকে, চলো আমরা এই সিকিউটা দেখি। এখানে আমাকে কী বলতেছে? এখানে আমাকে বলতেছে একটা এম দেওয়া আছে 20 গ্রাম, আর ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টরের ভ্যালু এখানে তোমাকে দেওয়া আছে, এফ ভেক্টর দেওয়া আছে। বস্তুটি শুরুতে 200 আরপিএমে ঘুরছিল, ওমেগা নট দেওয়া আছে। অতঃপর উক্ত বল 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হলো। বল প্রয়োগের পূর্বের এবং পরের পর্যায়কালের তোমাকে এখানে কম্পেয়ার করতে বলছে। ঠিক আছে, পূর্বে এবং পরের পর্যায়কালে তোমাকে এখানে কম্পেয়ার করতে বলছে। ওকে, তাহলে এখানে আমাকে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমরা কিন্তু চাইলে কী বের করে ফেলতে পারি, এখানে পূর্বে কতটুকু ঘুরতেছিল, এখানে হচ্ছে আমাদের ওমেগা ইকুয়াল টু 200 আরপিএমে ঘুরতেছিল। তাহলে আমরা চলো আগে বের করে ফেলি, তাহলে আগে পর্যায়কাল কত ছিল বল প্রয়োগের। ঠিক আছে, তারপর আমরা পরেরটা বের করব। সলিউশন এখানে হচ্ছে আমাদের ঘ। তাহলে আমরা আগে বের করব বল প্রয়োগের পূর্বে, আগে আমরা হিসাবপত্র করব বল প্রয়োগের পূর্বে। তাহলে চলো দেখার চেষ্টা করি, আসো। বল প্রয়োগের পূর্বে এখানে কী হবে দেখো, বল প্রয়োগের পূর্বে এখানে আমাদের ওমেগা নট এটা দেওয়া আছে কতটুকু? 200 রোটেশন পার মিনিট। তাহলে 2i পাই রোটেশন সংখ্যা হচ্ছে 200, আর 1 মিনিটে 200 বার ঘুরতেছে। তাহলে এখানে কিন্তু 60 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে তোমার 2 পাই ইন্টু 200 ডিভাইডেড বাই কিন্তু এখানে 60 হবে। তাহলে এখানে আসবে আমাদের 20 পাই ডিভাইডেড বাই 3 আসবে। 20 পাই ডিভাইডেড বাই কত আসছে? 3 আসছে। তাহলে আমি এখন এখান থেকে কী বের করে ফেলতে পারি, যে পূর্বের পর্যায়কালটা বের করে ফেলতে পারি না, যে ওমেগা নট ইকুয়াল টু টোয়াইস পাই ডিভাইডেড বাই টি নট থাকে, টোয়াইস পাই ডিভাইডেড বাই এখানে কত থাকে? টি নট থাকে। তো ওমেগা নটের মান কত? 20 পাই ডিভাইডেড বাই হচ্ছে 3, 20 পাই ডিভাইডেড বাই হচ্ছে 3 আছে। তাহলে এখান থেকে টি নটটার মান কত চলে আসবে দেখো, টি নটের মান আসবে তোমার কাছে এখানে আমাদের 6, এখানে দেখো 6 হয়ে যাবে, 6 পাই ডিভাইডেড বাই 20 পাই থাকবে,
তো 20 পাই পাই কাটা 6 আর 3 কাটাকাটি করলে 3/10 থাকবে। তাহলে পূর্বে এখানে কিন্তু আমাদের ইয়া হচ্ছে 3/10 সেকেন্ড। কেমন 3/10 সেকেন্ড। আচ্ছা 3/10 সেকেন্ড হচ্ছে আমাদের পূর্বের পর্যায়কাল। শুধু এস লিখলেই হবে, শুধু সেকেন্ড এত, এটা হচ্ছে আগের পর্যায়কাল। আচ্ছা এবার বল প্রয়োগের পরে কি হবে সেটা আমাকে দেখতে হবে। বল প্রয়োগ করলে কি হবে এখানে বলো তো? বল প্রয়োগ করলে যে ঘটনাটা ঘটবে এখানে কিন্তু তোমার অবভিয়াসলি এখানে কিন্তু একটা আমাদের কৌণিক ত্বরণ সৃষ্টি হবে। তো এখানে আমাদের তখন ওমেগা বের করতে হবে। আর ওমেগা বের করার অপশন হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। তো আলফাটা হচ্ছে আমার বের করা এখানে চ্যালেঞ্জ। তো আলফা কীভাবে বের করতে পারবো? এখানে কিন্তু আমাদের কাছে এই যে টাউ, আমার কাছে কিন্তু কী দেওয়া আছে বলো তো? এখানে আমার কাছে কিন্তু এখানে টাউটা দেওয়া আছে। টাউটা আমি বের করতে পারি আর ভেক্টর ক্রস এফ ভেক্টর করে আমি এখানে কিন্তু টাউটা এখানে বের করে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা তো ওইখান থেকে আমরা আই আলফা করে আমি এখান থেকে কিন্তু আলফাটা এখান থেকে বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে চলো আমরা এখানে করার চেষ্টা করি। আসো অ্যাট ফার্স্ট আমাদের এখানে কী বের করতে পারি আমরা এখানে? তাহলে তোমার চলো একটা বের করি। আসো যে আমরা ফার্স্ট অফ অল এইখানে তাহলে চলো আগে এই টাউ ভেক্টরটাকে বের করি। তাহলে আমার কাছে এখানে আর ভেক্টর দেওয়া আছে কত? আর ভেক্টর দেওয়া আছে এখানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ দেওয়া। আর এফ ভেক্টর দেওয়া কত এখানে? i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ দেওয়া। তাহলে এখান থেকে আমরা আগে অ্যাট ফার্স্ট টাউ ভেক্টরটা বের করে ফেলি। টাউ ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তাহলে কত আসবে এখানে? আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে দেখো তো এখানে আর ভেক্টর কত কত আছে? 2 2 -1 2 2 -1। আর এফ ভেক্টরটা কত আছে? 1 4 -3 1 4 -3 আছে। তাহলে যদি আমি এটা করার চেষ্টা করি দেখো তাহলে আমার কাছে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে আমার কাছে এখানে অ্যাট ফার্স্ট আই ক্যাপটাকে আমি নিব, নেওয়ার পরে 2 3 -6 আর এটা +4 হয়ে গেছে মাইনাস জে ভেক্টর। তাহলে কত আসছে এখানে? এখানে আসবে -6 আর এটা হয়ে যাবে +1, তারপরে প্লাস কে ভেক্টর, তারপরে কত আসবে? 2 4 8 আর এখানে -2। তাহলে দেখো এখান থেকে টাউ ভেক্টরটা কত চলে আসছে? এখান থেকে টাউ ভেক্টর ইকুয়াল চলে আসবে -2 আই ক্যাপ, তারপর হচ্ছে তোমার এটা -5 আর প্লাস যোগে +5 জে ক্যাপ, তারপর হচ্ছে +6 কে ক্যাপ হয়ে গেছে। তা টাউ ভেক্টরে যদি আমি মানটা বের করার চেষ্টা করি তাহলে মানটা কত আসবে? 2 এটা 4 হয়ে যাবে, 25 হয়ে যাবে, এটা হয়ে যাবে 36 আর তারপরে কিন্তু এখানে একটা রুট ওভার থাকবে। তাহলে টাউ ভেক্টরের মান কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে সেটা কত আসবে দেখো? এটা আসবে √4 + 25 + 36। তাহলে আসছে আমার কাছে √65 আসছে, √65 আসছে। তাহলে এখন আমার আলফা দরকার, আলফা জানার জন্য আমার আই লাগবে। তাহলে এখানে এটা কিন্তু একটা বিন্দু ভর যার ভর দেওয়া আছে আর এই দূরত্বটার কিন্তু আমি মান বের করে ফেলতে পারি। তাহলে বিন্দু ভরের জন্য আইটা আমি বের করে ফেলতে পারবো না? দেখো আমার কাছে কিন্তু আই ইকুয়াল টু কত হবে? mr² হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো আর ভেক্টর তোমার কাছে দেওয়া আছে কত? এখানে আমরা একটু আগে পাইছি আর ভেক্টরটা। তাহলে এখান থেকে আমি যদি আর ভেক্টরের মান বের করতাম, আর ভেক্টরের মান এটা আসলে আর এর সমান, সেটা কত আসতো এখানে? এটা আসতো √ওভার অফ তোমার কাছে কত দেখো? 2² মানে হচ্ছে 4, 2² মানে হচ্ছে 4 প্লাস এখানে 1। তাহলে এখানে আর ইকুয়াল টু কত থাকতো তোমার? √9 করে দিলে 3 থাকবে। তাহলে r² মানে কিন্তু 9। তাহলে m ইকুয়াল টু কত? m ইকুয়াল টু দেওয়া 20 গ্রাম, দেখো 20 গ্রাম দেওয়া। তাহলে m ইকুয়াল টু দেওয়া 20 গুণন tan−1 3 দেওয়া। আর আর হচ্ছে তোমার কাছে কত? এখানে আর হচ্ছে 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে 3r²। তাহলে দেখো এখানে কত আসবে? 20 গুণন tan−1 3 গুণন 9। তাহলে আসবে তোমার কাছে 0.18 কেজি মিটার স্কোয়ার আসছে। তো আমি টাও জানি, আইও জানি, তো আমি জানি টাও ইকুয়াল টু কত হয়ে থাকে? আই আলফা। তাহলে এখান থেকে সুন্দর মতো আলফাটা বের করে ফেলতে পারবো। তাহলে আলফা ইকুয়াল টু কত আসবে? এখানে দেখো আলফা ইকুয়াল টু আসবে টাও ডিভাইডেড বাই হচ্ছে আই আসবে, টাও ডিভাইডেড বাই হচ্ছে আই আসবে এখানে। তাহলে আমাদের দেখো এখানে কত আসতেছে? টাও ইকুয়াল টু কত? টাও বের করছি আমরা √65 আর আই হচ্ছে 0.18। তাহলে √65কে যদি আমি এখানে 0.18 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখানে 44.79 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কোয়ার আসলে অ্যাকচুয়ালি। তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে? ওমেগা নট প্লাস আলফা টাইমস টি। তাহলে ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা নটটা কত দেখো তো এখানে? ওমেগা নট কত বের করছো? 20π ডিভাইডেড বাই 3, 20π ডিভাইডেড বাই এখানে 3 ছিল প্লাস আলফা হচ্ছে 44.79 ইন্টু, খেয়াল করো বলছে কি এখানে 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হয়েছে।
তাহলে 3 সেকেন্ড এখানে কৌণিক ত্বরণ থাকবে। তাহলে এটাকে 3 দ্বিগুণ করো, প্লাস এটার সাথে তুমি 20 পাই ডিভাইড বাই 3 যোগ করো, তাহলে আসবে 155.314, 155.3149 আসছে। তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখন পর্যায়কালটা বের করে ফেলতে পারবা না? তো ওমেগা ইকুয়ালটা আমরা কি জানি, টোয়াইস পাই ডিভাইডেড বাই পর্যায়কাল বড় হাতের টি। তাহলে এখানে বড় হাতের টি ইকুয়াল টু কত আসবে, টোয়াইস পাই ডিভাইডেড বাই আসবে ওমেগা। আর ওমেগার মানটা তুমি এখানে কত পাইছো, ওমেগার মান পাইছো এখানে 155.3149। তাহলে এটাকে জাস্ট টোয়াইস পাইটাকে তুমি আনসার দিয়ে ভাগ করে দাও, তাহলে এই বেরোটা চলে আসছে আমার কাছে 0.04 সেকেন্ড। আমার কোয়েশ্চেন কী করছিল, আমাকে পর্যায়কালের তুলনা করো। তা আগে পর্যায়কাল ছিল কতটুকু, আগে পর্যায়কাল ছিল 3/10, মানে 0.3 ছিল, তাই না? 3/10 না লিখে তাহলে আমি কত লিখি, 0.3 লিখে আসো, সবচেয়ে সুন্দর দেখাবে। তাহলে আগে পর্যায়কাল ছিল এখানে 0.3 সেকেন্ড, আর এখন পর্যায়কাল কত হয়েছে, 0.04 সেকেন্ড। তাহলে এখানে পর্যায়কাল হ্রাস পাইছে। তাহলে এখন পর্যায়কাল হচ্ছে এত, আর পূর্বে পর্যায়কাল ছিল তোমার কাছে কতটুকু, পূর্বে পর্যায়কাল ছিল এত। তাহলে এখানে আমি লিখবো তোমার কাছে এরকম, আমি তার এত গুছিয়ে লিখবো না, জাস্ট তোমাকে সিম্পল করে আমি লিখে দিই। আমি লিখবো এখানে টি ইজ লেস দেন টি নট। তাহলে এখানে আমি লিখবো আমার টি ইজ লেস দেন টি নট, পর্যায়কাল হ্রাস পেয়েছে, শেষ। পর্যায়কাল হ্রাস পেয়েছে, শেষ। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, তোমরা একটু গুছাই লিখিও, আমি তার গুছাই লিখি না এখানে। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে এখানে বলতেছে তোমার যে একটি ভারী চাকার ভর দেওয়া আছে 40 কেজি এবং জড়তার ভ্রামক দেওয়া আছে এত, চাকাটি প্রতি মিনিটে এতবার ঘুরছে। রহমান সাহেব চাকাটিকে 2 মিনিটে থামানোর জন্য এত নিউটন মিটার বাধাদানকারী টর্ক প্রয়োগ করছেন। তো উদ্দীপকে রহমান সাহেবের নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে কি না সেই জিনিসটা এখানে আমাকে বের করতে বলছে। তো একটা আমি জিনিস চেক করে দেখবো যে চাকাটা থামাতে আসলে সময় লাগে কতটুকু। তো রহমান সাহেব দাবি করছেন তিনি 2 মিনিটে থামাইছেন, বাট অ্যাকচুয়ালি 2 মিনিটে থামাইছেন কিনা সেটা আমার চেক করতে হবে। চলো সলিউশন করি। তো কী কী দেওয়া আছে, ডাটাগুলো ইনপুট করি। আমাকে দেওয়া আছে চাকার ভর দেওয়া আছে, সেটা কতটুকু 40 কেজি। আমাকে দেওয়া আছে জড়তার ভ্রামক আই দেওয়া আছে, সেটা কতটুকু 4000 কেজি মিটার স্কোয়ার। আমাকে দেওয়া আছে চাকাটি প্রতি মিনিটে এতবার ঘুরতেছে। তাহলে ওমেগা নট এখানে দেওয়া আছে কত, ওমেগা নট দেওয়া আছে টোয়াইস পাই ইন্টু ঘূর্ণন সংখ্যা ডিভাইডেড বাই প্রতি মিনিট 60। তাহলে আমি বের করে ফেলতে পারি এখানে ওমেগা নটটা কত হবে। তাহলে টোয়াইস পাই ইন্টু 100 ডিভাইডেড বাই 60, তাহলে এটা আসবে আমাদের 10 পাই ডিভাইডেড বাই 3। আর চাকাটা আমাকে এখানে থামাইতে হবে, তাই না? দেখো চাকাটা আমাকে এখানে থামাইতে হবে, তাহলে থামাইতে হইলে ওমেগাটা কত হবে, 0 রেডিয়ান পার সেকেন্ড। আর এখানে আমাকে প্রয়োগ করি টর্ক এখানে কত, 300 ন্যানোমিটার। আইও জানি টাও জানি, তাহলে আলফা বের করা আমার জন্য কোনো ব্যাপার না। আলফা ইকুয়াল টু কত হবে, টাও ইকুয়াল টু আই আলফা, তাহলে টাও ডিভাইডেড বাই আই হবে। তাহলে এখানে টাও এর মানটা বসাই দাও, টাও এর মানটা হচ্ছে তোমার কাছে এখানে 300, আই এর মান হচ্ছে তোমার কাছে এখানে 4000। তাহলে কত আসবে, ডাবল শূন্য কাটা, তাহলে 3/40 আসবে রেডিয়ান পার সেকেন্ডের স্কোয়ার। এখন আমার সময়টা বের করতে হবে। তো তুমি কি জানো এখানে অ্যাকচুয়ালি মন্দন হচ্ছে, এটা কিন্তু মন্দন হচ্ছে, তাই না? কারণ থামতেছে। তো আমি তাহলে সূত্র লিখতে পারি কি এখানে, আমি আলফা ইকুয়াল জানি, আমরা আলফা ইকুয়াল কিন্তু এই সূত্রটা লিখতে পারি মন্দনের বেলায়, যে ওমেগা নট মাইনাস ওমেগা মন্দনের বেলায় ডিভাইডেড বাই টি। আর আমার টি বের করতে হবে, টি ইকুয়াল টু কত আসবে, তাহলে এখানে আমার টি ইকুয়াল, এখানে কিন্তু মন্দন হচ্ছে, কেমন এখানে কিন্তু কি হচ্ছে, মন্দন হচ্ছে, মন্দন। তাহলে এখানে আসবে কত, ওমেগা নট মাইনাস ওমেগা ডিভাইডেড বাই আলফা। ভ্যালু বসাই দাও সব, তুমি টাইমটা পেয়ে যাবে এখানে। দেখো তাহলে আসবে কত, এখানে এই ওমেগা নটটা কত, ওমেগা নট তোমাকে দেওয়া আছে এখানে 10 পাই ডিভাইডেড বাই হচ্ছে 3, ওমেগা তো 0 আর আলফা ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 40। দেখো তো এটা কত আসে এখানে, এখানে আসবে 10 পাই ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3/40। তাহলে এটা আসছে তোমার কাছে এখানে 139.626 সেকেন্ড। এর মানে হচ্ছে আমার এখানে সময় লাগছে কতটুকু, সময় লাগবে কতটুকু, 2 মিনিট 120 বাদ দাও, তাহলে হচ্ছে 19.6 সেকেন্ড। 2 মিনিট 19.6 সেকেন্ড, বাট সে দাবি করছে 2 মিনিট। তাহলে এটা কি করতে পারবে না, 2 মিনিটে চাকাটি থামাতে পারবেন না। সুতরাং তিনি, কারণ প্রয়োজনীয় সময় কতটুকু, প্রয়োজনীয় সময় লাগতেছে এখানে 2 মিনিট 19 সেকেন্ড, বাট তিনি দাবি করছেন 2 মিনিট শুধু। তাহলে শুধু 2 মিনিটে তিনি চাকাটি থামাতে পারবেন না।
তাহলে তিনি সুতরাং তিনি 2 মিনিটে চাকাটি থামাতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে ঘ শেষ। তাহলে আমরা কিন্তু এর মাধ্যমে কিন্তু এখানে আমরা ঘ নাম্বারটা কিন্তু এখানে করে ফেলছি। তাহলে আমি আজকে এখানেই শেষ করি, আমাদের আরেকটা লেকচার লাগবে, আমরা বাকি থাকে সিকিউ এবং এমসিকিউ শেষ করব। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।